ঠিক আছে, তবে তুমি সব ব্যবস্থা করো, কিন্তু মনে রেখো আমাকে কিন্তু এই বাসা থেকেই নিয়ে যেতে হবে। আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারবো না। ফুল বাবা মায়ের একমাত্র মেয়ে। ফুলের বাবা মায়ের বিয়ের দীর্ঘ 8 বছর পরে তার জন্ম। সে হিসেবে একটু নয়, অনেক বেশি আদর পেয়েছে ফুল তার পরিবারের কাছ থেকে, বিশেষ করে ফুলের আম্মুর কাছ থেকে। ওর ছোট ভাইটার চেয়ে ফুলকেই ওর আম্মু বেশি আদর করে, মানে সাপোর্ট করে। সব জায়গায় দেখা যায় বাবারাই মেয়েদেরকে বেশি ভালোবাসে, কিন্তু ফুলের সেই ব্যাপারে উল্টো। ফুলের যত আবদার সব তার আম্মু পূরণ করে। আর তাই ফুলের আব্বু সবসময় ফুলের মাকে বলে, মেয়েকে বেশি লাই দিও না, ছেলে মেয়ের প্রতিটা আবদার পূরণ করা উচিত না, এতে ওরা জেদি হয়ে যায়। তোমার মেয়েকে তো একদিন বিয়ে দিতে হবে, এত জেদ নিয়ে কিভাবে ও সংসার করবে ভেবে দেখেছো? ফুলের বাবার কথা শুনে ফুলের মা বলেন, এটা কোনো কথা হলো? তোমার কি টাকার অভাব? কত বড় ব্যবসায়ী তুমি! তোমার মেয়ে একটু একটু আবদার করবে না, জেদ করবে না, তা কি হয়? আর বিয়ের কথা বলছো? আমার মেয়ের জন্য আমি ঘর জামাই রাখবো। ফুলের আব্বু যতই বোঝাক মা মেয়েকে, কেউই বুঝতে চায় না। মায়ের আশকারা পেয়ে ওই মেয়ে একটা অহংকারী, জেদি, বেয়াদব আর অকর্মার ঢেকে তৈরি হয়েছে। যে কোনো মানুষের সাথে, বিশেষ করে গরিবদের সাথে খারাপ ব্যবহার করা, কষ্ট দেওয়া ওর কাছে খুব সাধারণ ব্যাপার। ওর কারণে যে কতবার বাড়ির কাজের লোকদের হেনস্থা হতে হয়েছে তার হিসেব নেই। ওই তো সেদিন ওদের বাসার বুয়াটাকে বিনা দোষে ফুলের মা ফুলের কথায় বের করে দিয়েছেন। ফুল ওকে বলেছিল 5 মিনিটে ওর জন্য পাস্তা বানিয়ে দিতে। 5 মিনিটে ওর জন্য পাস্তা বানিয়ে দিতে। বুয়া 25 মিনিট পর ওর জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসলো। তখন ফুল বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি তোমাকে 5 মিনিটে আনতে বলেছিলাম। মামুনি 5 মিনিটে নাস্তা কেমনে বানায়? তোমার এত বড় সাহস, সামান্য একটা কাজের লোক হয়ে আমাকে শিখাতে আসো? আমি তোমারে শিখাইতে যাবো কে? হ্যাঁ, বিশ্বাস করো, 5 মিনিটে কখনো নাস্তা আর রান্না যায় না। তুমি তো রান্না করো না, রান্না করলে বুঝতে এত অল্প সময়ে পাস্তা রান্না সম্ভব না। ফুলের খুব রাগ উঠে গিয়েছিল। পাস্তার বাটিটা নিয়ে দিল এক আছাড়। শব্দ শুনে ওর আম্মু দৌড় দিয়ে রুমে চলে আসলেন। কি হয়েছে মামুনি? এটা ফেললে কেন? দেখো না আম্মু, এই ছোট লোক বুয়াটা আমাকে রান্না না পারার জন্য খোঁটা দিচ্ছে। তুমি আর ওকে রাখবে না আম্মু? কি এত বড় কথা? তুমি চিন্তা করো না মামুনি, আমি ওকে বকে দিব। না আম্মু, শুধু বকলে হবে না, ওকে বের করে দিতে হবে। আমার ভুল হয়ে গেছে ফুল মামুনি, আমারে ক্ষমা কইরা দাও। আমি তো ওই দিন আগেই কামে আইছি, তাই বুঝি নাই। আর এমন ভুল হইব না, আমারে বাইর করিয়া দিও না। এই কামটা আমার খুব দরকার, আমারে মাফ কইরা দাও। আমি আর তোমার মুখে মুখে তর্ক করবো না। কিন্তু ফুল নাসুর বান্দা, ও বুয়ার কোনো কথা শুনল না। ফুল ওর মাকে বলল, আম্মু ওকে বলো আমার সামনে হাঁটু গেড়ে হাত জোড় করে ক্ষমা চাইতে। কি হলো বুয়া, শুনতে পাচ্ছ না? এখানে কাজ করতে হলে আমার মেয়েকে রাগানো যাবে না। বুয়া অবাক হয়ে গেল। নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সামনে হাঁটু কেড়ে হাত জোর করার কথা বলছে ওরা। গরিবদের কি এতটুকু সম্মান নেই এদের কাছে? কিন্তু বুয়া কি আর করবে, এত বড় বাড়ির কাজটা অনেক কষ্টে জোগাড় করেছে সে। তাই ছলো ছলো চোখে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাইল। ফুলের বাবা দরজায় দাঁড়িয়ে এসব দেখছিলেন। বুয়া চলে যেতেই ফুলের মাকে তাদের রুমে ডাকলেন। রুনা, তুমি কি জানো তুমি নিজেই তোমার মেয়ের কত বড় ক্ষতি করছো? কি বলছো এসব? আমি আমার মেয়ের ক্ষতি করছি? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোমার মাথা ঠিক নেই। নয়তো মায়ের বয়সে একজনকে তোমার মেয়ে হাঁটু গেড়ে হাত জোড়ো করে ক্ষমা চাইয়েছে, আর সেটাই তুমি সাপোর্ট করো? কি এমন দোষ ছিল বুয়ার যে তোমার মেয়ে এমন ব্যবহার করলো তার সাথে? রুনা, ও মেয়ে হয়ে জন্মেছে, এত জেদ অবাধ্যতা ওর সাজে না। ওকে সমাজে চলতে হবে, সংসার করতে হবে। এইভাবে চলতে থাকলে না ও কাউকে সুখী করতে পারবে না, আর না ও নিজে কখনো সুখী হতে পারবে। এখনো সময় আছে, নিজের মেয়েকে বুঝাও। যেমন মেয়ে তেমন তার মা। কি বোঝালো আর কি বুঝলো? ফুলের মা একটু রাগ হয়েই বলল, কি বুঝাবো আমি ওকে? হ্যাঁ, কি বুঝাবো? ফুল আমাদের কত সাধনার ফল তুমি কি তা ভুলে গিয়েছো? আমার একমাত্র মেয়ে যদি একটু আবদার করে আমার কাছে, একটু জেদ করে, তাতে ক্ষতি কি? ও তো অন্য কোথাও গিয়ে জেদ করছে না, নিজের বাড়িতেই করছে। আর ভুলেছেও না, ওর এই জেদি হবার পিছনে তোমার অবদানও কম না।
কতটুকু সময় দিয়েছো ছোটবেলা থেকে ওদের? আমার কথা তো না হয় ছেড়েই দিলাম, বিয়ের পর থেকেই দেখছি শুধু ব্যবসা আর ব্যবসা করে কাটালে জীবনটা। নিজেও সময় দাওনি, অন্য কারো সাথে ছেলে মেয়েকে মিশতেও দাওনি। সেই স্কুল থেকেই তো আমার মেয়েকে ঘরবন্দি করে রেখেছো, কখনো কোনো বন্ধু বান্ধব কারোর সাথে সময় কাটাতে দাওনি। এখন বাসায় বসে যদি একটু একটু আবদার না মেটে তবে ওরা যাবে কোথায়? ফুলের মায়ের এত কথার উত্তরে ফুলের বাবা বলেন, তুমি জানো না কেন আমি ওকে বাইরে মিশতে দিই না, একা কোথাও যেতে দেই না? যুগ কত খারাপ তুমি জানো? একদিন 1 ঘন্টা চোখের আড়াল হলেও কত বড় সর্বনাশ হতে পারে জানো? আমার মেয়ে যাতে কোনো খারাপ সঙ্গে না পড়ে, এর জন্য আমি ওকে এত কড়াকড়িতে রাখি। তুমি বাইরে ওকে স্বাধীনতা দাওনি, ঠিক আছে, কিন্তু ঘরের স্বাধীনতা ওকে দিতেই হবে। এই বলে ফুলের মা চলে গেলেন সেখান থেকে। ফুল এবার ইন্টার পরীক্ষা দিয়েছে। ফুলের বাবা ফুলকে একদম ছোট থেকেই খুব চোখে চোখে রাখেন। ফুল স্কুলের বা কলেজের বাইরেও কখনো একা কোথাও পা রাখতে পারেনি। সবসময় বাড়ির গাড়িতে স্কুলে যেত। স্কুল শেষ হওয়া পর্যন্ত গাড়ি নিয়ে ড্রাইভার ওখানে দাঁড়িয়ে থাকতো, যার কারণে লুকিয়েও কোথাও যেতে পারেনি কখনো। কলেজে উঠেও তাই, এমনকি ওর বাবা ওকে ফোন ব্যবহার করতেও দেন না, শুধু একটা ল্যাপটপ নিয়েই থাকতে হয়। তাও এই ল্যাপটপটা অনেক অনেক কাঠখড় পুড়িয়ে আদায় করেছে। ক্লাসমেটদের সাথে কথা বলতে হলে বাড়ির ল্যান্ডলাইন ভরসা। এ নিয়ে ফুলের ক্লাসমেটরা অনেক হাসাহাসি করে, কিন্তু তারপরও ফুল কিছু করতে পারে না, কারণ ও জানে ওর সব জেদ খাটলেও এই ব্যাপারে ওর জেদ কোনো সুবিধা করতে পারবে না। তাই দিনে দিনে ও আরও বেশি জেদি হয়ে ওঠে। ফুলের বাবা ফুলকে বাইরের জগৎ থেকে দূরে রাখলেও ভার্চুয়াল জগৎ থেকে দূরে রাখতে পারেনি। ফেসবুকে সে তো রীতিমতো বিখ্যাত। বাসায় পড়াশোনার ফাঁকে সবসময় ফেসবুকেই ডুবে থাকে। এফবিতে ওর এক বন্ধু আছে, অভ্র। আসলে শুধু বন্ধু না, ফুলের বয়ফ্রেন্ড। 1 বছর ধরে ওরা চ্যাট করছে, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। হবে কি করে? ফুল সেই সুযোগটাই পায়নি কখনো, কারণ ফুলের বাসা থেকে একা বের হওয়া ছোটবেলা থেকে কড়াকড়ি নিষেধ। ফুলের তো অভ্রের ছবি দেখেই অভ্রকে ভালো লেগে গিয়েছিল। কি হ্যান্ডসাম! সামনাসামনি দেখার জন্য ওর প্রাণটা অস্থির হয়ে আছে। কবে যে দেখবে ওকে। অভ্রকে ওর ছোটবেলা থেকে এই পর্যন্ত সব কথাই বলেছে। ও কোথায় থাকে, বাবা কি করে, কি কি আছে, পরিবারের ডিটেলস সব বলেছে ফুল। ওর সব কথা অভ্রকে বলে শান্তি পায়, কারণ অভ্র ফুলের হাতে নাতে না করে। অভ্র ফুলকে কয়েকবারই ওর সাথে পালিয়ে যাওয়ার কথা বলেছে। ফুল কয়েকবার ভেবেছেও যে অভ্রের সাথে পালিয়ে যাবে, কিন্তু ওর আম্মুর কথা ভেবে যায়নি। তবে কয়েকদিন ধরে ফুলের ওর বাবার ওপর খুব বিরক্তি লাগছে। সারাদিন শুধু বলে ফুল নাকি সংসার করতে পারবে না, সমাজে চলতে পারবে না। তাই ফুলের মনে চাচ্ছে অভ্রের সাথে পালিয়ে গিয়ে দেখিয়ে দিতে যে ও সংসার করতে পারবে কিনা, সমাজে চলতে পারবে কিনা। বউয়ার সাথে রাগারাগি করে মেজাজটাই বিগড়ে গেছে ওর। তাই ল্যাপটপ খুলে বসলো, দেখলো অভ্র অনলাইনে আছে। কি করছো অভ্র? এই তো জানো, বসে বসে তোমার কথাই ভাবছি। জানো, আমার না আজকে মেজাজটা খুব খারাপ। কি বলো জানো, তোমার মেজাজ খারাপ কেন? জানো কি হয়েছে বলো আমাকে। বাদ দাও তো, ওটা বললে আবারও আমার মেজাজ খারাপ হবে। তাহলে বাদ দাও শোনা, তুমি আমার থেকে এত দূরে থাকো তো, তাই খুব চিন্তা হয় তোমার জন্য। কবে যে আমার কাছে আসবে তুমি? তোমাকে কতবার বললাম চলে আসো আমার কাছে। ওই বন্দিশালায় আর থেকো না। তুমি তো বুঝতেই চাচ্ছ না, নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। অভ্রের কথাগুলো ফুল মন দিয়ে শুনে বলতে লাগলো, মনে হয় সেটাই করতে হবে এখন। আমারও আর ভালো লাগছে না এভাবে। সেই ছোটবেলা থেকেই এভাবে বন্দি হয়ে আছি, আর ভালো লাগছে না। প্লিজ চলে এসো শোনা, আমরা খুব সুখে থাকবো। আমি ভাবছি যে এবার তোমার কথাই মেনে নিব। সত্যি শোনা, তুমি সত্যি সত্যি আসবে আমার কাছে? কবে আসবে বলো না। কিন্তু ফুলের চিন্তা হচ্ছে ওর মাকে নিয়ে, কারণ ফুল ওর মাকে খুব ভালোবাসে। ওর মাও ওকে খুব ভালোবাসে। আর এমন একটা কাজ করে বসলে যদি ওর মা পরে মেনে না নেয়, তাই অভ্রকে ফুল বলল, আসবো তো, কিন্তু আম্মু। আরে তুমি তো বলেছো তোমার আম্মু তোমাকে খুব ভালোবাসে। আমাদের একবার বিয়ে হয়ে গেলে। ঠিক আছে, তবে তুমি সব ব্যবস্থা করো, কিন্তু মনে রেখো আমাকে কিন্তু এই বাসা থেকেই নিয়ে যেতে হবে। আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারবো না।
তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আমি কাল রাতেই তোমার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, তুমি বের হয়ে আসলেই হবে। আর হ্যাঁ, তুমি তোমার সাথে তোমার গয়নাগুলো আর কিছু ক্যাশ টাকা আনতে ভুলবে না। কেন? এগুলো আনতে হবে কেন? আরে কত রকমের খরচ হবে, আমার কাছে তো আছেই, যদি বাই চান্স দরকার হয় তাই। আর গয়না আনতে বললাম, তুমি যখন শ্বশুর বাড়ি যাবে সবাই তো দেখতে যাবে না তুমি বাবার বাড়ি থেকে কি কি এনেছো, তাই বুঝেছো সোনা? ঠিক আছে। ফুল বিছানায় শুয়ে পড়ল টান টান হয়ে। মনটা খুব হালকা লাগছে, কাল থেকে সে মুক্ত এই বন্দি জীবন থেকে। পরদিন ফুল ভালো করেই জানে ওর আম্মু আলমারির চাবি কোথায় রাখে। ফুল আলমারি খুলে 2 সেট গয়না নিল, যেগুলো ওর বিয়ের জন্য রাখা ছিল, আর লাখখানেক টাকা। নিজের রুমে এসে খুব সুন্দর করে ব্যাগ গোছালো। অব্র বলেছে যে কোনোভাবে দারোয়ানকে গেট থেকে সরিয়ে নেবে, তারপর সবাই ঘুমিয়ে পড়লে ফুল বের হয়ে আসবে। রাত 2টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ফুল আস্তে করে মেইন দরজাটা খুলল। ফুলের মনটা একটু খসখস করছে, খারাপ লাগছে ওর আম্মুর জন্য, কিন্তু কিছুই করার নেই। এই কড়াকড়ির জীবন ও আর নিতে পারছে না, তাই পা বাড়ালো গেটের দিকে। এমন সময় হঠাৎই কে যেন ওর হাত চেপে ধরল। ফুল ঘুরে তাকালো, সাথে সাথে ভয়ে ওর কলেজা শুকিয়ে গেল। ফুলের বাবা ওর হাত ধরে আছে, আর তার আর বুঝতে বাকি নেই কি করতে যাচ্ছিল। তার মেয়ে ফুলকে কিছু না বলে এক টানে ওকে ঘরের ভেতরে নিয়ে আসলো। রুনা, এই রুনা, 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 এদিকে এসো। ফুলের মা ঘুমিয়েছিলেন। স্বামীর এমন চিৎকার শুনে ধরপড়িয়ে উঠে বসলেন, দৌড়ে নিচে নেমে এলেন। কি হয়েছে? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? এ কি ফুল, এত রাতে বাইরের ড্রেস পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার ট্রলি এখানে কেন? ফুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। বলছিলে না মেয়েকে ঘরে স্বাধীনতা দিতে, তার ফল দেখো। তোমার মেয়ে বংশের মুখে চুনকালি মাখাতে যাচ্ছিল। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ের স্নেহে তো অন্ধ তুমি, তাই দেখো আর বুঝেও বুঝতে চাও না। তোমার মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিল। ভাগ্যিস দারোয়ান আমাকে ফোন করেছিল, নয়তো আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যেত। যেই ছেলেটার সাথে ও যেতে নিয়েছিল সেই ছেলে দারোয়ানকে অনেক টাকা ঘুষ দিয়েছিল, ফুল যাতে পালাতে না পারে তাই। ওর কাছ থেকে টাকা নিয়ে দারোয়ান দূরে গিয়ে আমাকে ফোন দিয়ে সব বলে। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখি তোমার মেয়ে অলরেডি যাবার জন্য দরজা খুলে ফেলেছে। এখন তুমি কিছু বলো, তোমার মেয়ে তোমার কথাটাও তো ভাবেনি। যেই তুমি ওকে এত সাপোর্ট করো, সেই তোমার কথাটাও ও চিন্তা করেনি যে ও ওভাবে চলে গেলে তোমার কি অবস্থা হবে। হ্যাঁ, ফুলের মা কিছুই বলতে পারছেন না, যেন পাথর হয়ে গেছেন ফুলের কাণ্ড দেখে। ফুলের বাবার চোখ গেল ফুলের ট্রলি ব্যাগের দিকে। কি একটা ভেবে তিনি ব্যাগটা খুলে ফেললেন। উপরে কিছু কাপড় সরাতেই গয়না আর টাকাগুলো বের হয়ে আসে। দেখো তোমার মেয়ের কাণ্ড। বাইরের একটা ছেলের জন্য নিজের ঘরেই ডাকাতি করে পালাচ্ছিল। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এমন মেয়ের বাবা আমি, আমার এত সাবধানতাও ব্যর্থ করে দিল তোমার মেয়ে। আসলে ওকে বলছি কেন, সব দোষ তোমার। বাইরে তো আমি ওকে কোনো সুযোগ দিইনি, তবে ঘরে বসে বসে তুমি ওকে সামলাতে পারলে না কেন বলো? উত্তর দাও আমার। ফুলের মা এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ফুলের কাছে গিয়ে ফুলকে শরীরের সমস্ত শক্তি দিয়ে কষে একটা থাপ্পড় মারলেন। কাঁদতে কাঁদতে বললেন, তুমি ঠিকই বলছো, সব দোষ আমার। সেই ছোটবেলা থেকে অতিরিক্ত স্নেহে অন্ধ হয়েছিলাম আমি, আর তাই ওই অসভ্য মেয়ে এত বাজেভাবে তার সুযোগ নিল। আমার আর ওর সাথে কথা বলার কোনো রুচি নেই। আমার এত ভালোবাসার আর বিশ্বাসের এই প্রতিদান দিল ও। এতদিন ওর সব অন্যায় আমি হাসি মুখে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর নয়। আজ তুমি ওকে যা খুশি শাস্তি দাও, আমি কিছু বলবো না। আমি আর নিতে পারছি না ওকে। ফুল এতক্ষণ ভাবছিল ওর আম্মু হয়তো ওকে মাফ করে দিবে, কিন্তু ওর আম্মু রাগ দেখে বেশ ঘাবড়ে গেল এখন। ওকে আমিও আর নিতে পারছি না। যেই মেয়ে তার বাবা মায়ের কথা ভাবে না, সেই মেয়ের বাবা মাও তার কথা ভাববে না। আমি ওকে ত্যায্য করব, শুধু মুখেই না, একেবারে কাগজে কলমে ত্যায্য করে দেবো। এমন বিশ্বাসঘাতক মেয়েকে আমার সব কিছু থেকে বঞ্চিত করব ওকে। ফুলের মা চুপ করে কাঁদতে লাগলো। ফুল এতক্ষণ চুপ করে থাকলেও এবার কেঁদে ফেললো, বলল, এসব কি বলছো আব্বু? আমি না হয় একটা ভুল করে ফেলেছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমার ভুল হয়ে গেছে আব্বু, আমি আর এমন করব না, বিশ্বাস করো। বিশ্বাস? তাও তোমার মতো মেয়েকে?
আমি কিছুই শুনতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। ফুল ওর বাবার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আব্বু, আমাকে তুমি অন্য শাস্তি দাও, কিন্তু আমাকে তোমরা এভাবে পর করে দিও না আব্বু। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো, যা বলবে তাই করব। বেশ, তোমাকে আমি আর একটা সুযোগ দেব। তোমাকে আমি আর একটা অপশান দিচ্ছি। তা হলো, তোমাকে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে এবং তার সাথে ভালো মেয়ের মতো সংসার করতে হবে। পারবে? ফুল চুপ হয়ে গেল ওর বাবার কথা শুনে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও তো অভ্রকে ভালোবাসে, কিন্তু এখন যদি বাবার কথা মেনে না নেয় তবে ওর বাবা ওকে ত্যায্য করে দেবে। ফুল মনে মনে ভাবলো, এখন তো রাজি হয়ে যাই, পরে দেখা যাবে কি হয়। ঠিক আছে আব্বু, তুমি যা বলবে তাই হবে। ভেবে কথা বলো। শুধু বিয়ে করলেই হবে না, আর 5টা মেয়ের মতো সংসারও করতে হবে, নয়তো শ্বশুর বাড়ি গিয়ে আমাদের নাম ডুবাবে, সেটা হবে না। আমি বলছি তো, তুমি যা বলবে তাই হবে আব্বু। ঠিক আছে, তুমি এখন তোমার রুমে যাও। এ ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলবো। ফুল মাথা নিচু করে নিচের ঘরে চলে গেল। ফুলের বাবা একটা রহস্যময় হাসি দিলেন। ফুলের মা 2 হাতে মুখ ঢেকে সোফায় বসে কাঁদছিলেন। ফুলের বাবা গিয়ে সোফায় বসে ফুলের মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আর কেঁদো না রুনা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ঘটনাটা না ঘটলে ফুলকে এত সহজে বিয়েতে রাজি করতে পারতাম না। আমার এতদিনের স্বপ্ন এত সহজে পূরণ হবে ভাবিনি। তুমি চিন্তা করো না, দেখো যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। চলো ঘরে চলো। ফুলের মা স্বামীকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন, বললেন, আমাকে তুমি ক্ষমা করে দাও। এতদিন তোমার কথা শুনিনি, আমি খুব ভুল করেছি। এবার থেকে তুমি যা বলবে তাই হবে। 3 দিন পরে ফুলের বাবা ফুলকে ডেকেছে। আব্বু, তুমি আমাকে ডেকেছো? এসো, ভেতরে এসে বসো। আমি তোমার বিয়ে ঠিক করেছি। আগামী শুক্রবার, মানে আর 3 দিন পরেই তোমার বিয়ে। কি, বিয়ে এত তাড়াতাড়ি? কেন, তোমারই তো খুব তাড়া ছিল বিয়ের, তাই না? ফুল লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল, নরম গলায় বলল, কিন্তু বাবা, কার সাথে? তুমি আমার পছন্দ অপছন্দের কথা না জেনেই ছেলে ঠিক করে ফেলেছো? তুমি হয়তো ভুলে গিয়েছো যে তোমার পছন্দে নয়, আমার পছন্দেই বিয়ে করার কথা ছিল তোমার। আর যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি সে তোমার অচেনা কেউ নয়, তোমার ফুফাতো ভাই পরশ। ফুল বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। কি, পরশ ভাইয়া? এবার ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম পরশ, বাবা মায়ের একমাত্র ছেলে। আর ফুল হচ্ছে আমার মামাতো বোন। ছোটবেলা থেকেই ফুল আমাকে সহ্য করতে পারতো না, আর সে কারণেই ফুল আমার সাথে বিয়েতে রাজি হচ্ছিল না। ফুলের সাথে আমার বিয়ের কথা শুনেই ফুলের মাথা ঘুরছে। যে মানুষটাকে জাস্ট অসহ্য লাগে তার সাথেই বিয়ে। আব্বু, তুমি কি বলছো এসব? পরশ ভাইয়ার সাথে আমার যাই বলো, সে আমার থেকে মিনিমাম 14 বছরের বড়। 14 নয়, 15 বছরের বড়। আব্বু, তারপরেও তুমি তার সাথে আমাকে বিয়ে দেবে? সবচেয়ে ভয়ঙ্কর কথা, পরশ ভাইয়ারা তো গ্রামে থাকে, আমি কিভাবে ওখানে গিয়ে থাকবো? তারা যেভাবে থাকে তুমি সেভাবেই থাকবে। আব্বু, তুমি তো জানো আমি গ্রামে একদম পছন্দ করি না, গ্রাম্য মানুষ আমার সহ্য হয় না। আর তুমি একটা খাস গ্রাম্য লোকের সাথে আমার বিয়ে দেবে? আমি তোমাকে অন্য শাস্তির কথা বলেছিলাম বলে তুমি এরকম একটা শাস্তি দিবে বলো? তুমি বিষয়টা যেভাবে খুশি সেভাবেই নিতে পারো। শুক্রবার পরশের সাথেই তোমার বিয়ে, আর এটাই ফাইনাল। হয় বিয়ে নয় ত্যায্য। কথাটা বলেই ফুলের বাবা, মানে আমার মামা, রুম থেকে বের হয়ে গেলেন। আর ফুল মাথায় হাত দিয়ে বসে পড়ল। ফুল ভাবতেই পারছে না আমার সাথে ওর বিয়ে। ছোটবেলায় আমার কত কুলে উঠেছে, আমার মায়ের কাছে অনেকবার শুনেছে সেই বুড়ো এখন ওর স্বামী হবে। আমার মা বছরে 2-3 বার ওদের বাড়িতে আসেন, ফুলকে খুব ভালোবাসেন। ফুল আমাকে পছন্দ না করলেও আমার মাকে খুব পছন্দ করে, কারণ মাও যে তাকে লাই দেয়। আমার তো বোন নেই,
তাই ফুল হবার পরে মা ভেবেছিলেন ফুলকে নিজের ঘরে তুলবেন, কিন্তু একটু দ্বিধায় ছিলেন। ফুল আর আমার এত বয়সের পার্থক্য, আর অন্যদিকে তার ভাই কি রাজি হবেন, তাই আর কিছু কখনো বলেননি। ওইদিকে মামা আমার মতো এত ভদ্র, মেধাবী আর সৎ ছেলেকে হাতছাড়া করতে চাইছিলেন না। মাসখানেক আগে মা যখন মামার বাড়ি বেড়াতে এলেন, তখন মামা আমার মায়ের সাথে ফুলকে নিয়ে দুঃখ করেছিলেন যে কার সাথে বিয়ে দেবেন, মেয়ে সংসার করতে পারবে কিনা, শ্বশুরবাড়ি কেমন হবে, এসব। তখন আমার মাই প্রস্তাবটা দিয়েছিলেন, বলেছিলেন, বেশ তো, আমার মেয়ে আমাকেই দিয়ে দে, এত চিন্তা করার কিছু নেই, ফুল আমাদের কাছে খুব ভালো থাকবে। বোন, কি বললি তুই? আমার মেয়েকে তোর ছেলের বউ করে নিবি? যাক, তুই আমাকে বাঁচালি বোন। মামা তো আকাশের চাঁদ হাতে পেলেন, খুশি মনেই বোনকে কথা দিয়ে ফেললেন, কিন্তু চিন্তায় ছিলেন কিভাবে ফুলকে রাজি করাবে, আর মামিকেই বা কিভাবে রাজি করাবে। কারণ মামি তো ফুলের জন্য ঘর জামায় রাখার কথাই ভেবে আসছিলেন, কিন্তু হঠাৎ করেই ফুলের এই কাণ্ডে সব সহজ হয়ে গেল। আমাকে ফুল অপছন্দ করার কারণ হচ্ছে, আমি যতবারই ওদের বাড়িতে এসেছি ততবারই ফুলকে শুধু খেপিয়ে দিয়েছি, ফুলকে শুধু উপদেশ দিয়েছি, এটা করো না, ওটা করো না, এটা ঠিক না, ওটা উচিত না, মাথায় কাপড় দিয়ে চলো, নামাজ পড়ো, এইসব। তারপর আবার আমরা গ্রামে থাকি। আসলে আমার বাবা মা কেউই গ্রাম ছেড়ে আসতে চায় না। আমার পড়াশোনার জন্য তারা শহরে একটা 5তলা বাড়ি করেছেন। আমি একেবারে ছাদে একটা রুমে থাকি। আমার কাছে ছাদই ভালো লাগে, তাই বাকি ইউনিটগুলো ভাড়া দিয়েছি। ফুলের তো আমাকে দেখলেই অসহ্য লাগে। ইয়া লম্বা চুলগুলো সবসময় উল্টো দিকে আছড়িয়ে রাখি, কালো মোটা ফ্রেমের চশমা পরি। ফুলের কাছে আমি একদম শিয়াল পণ্ডিতের মতো লাগে। ওর উপর সবসময় এমন উপদেশ। ফুল ভাবতে লাগলো, শেষ পর্যন্ত বাবা এমন একটা কাজ করবে ভাবতেও পারছি না। এই লোকটার সাথে বিয়ে হলে আমি শেষ হয়ে যাব। তার উপর থাকে গ্রামে। বেটা এত শিক্ষিত হয়ে গ্রামে কেন থাকে কে জানে। আমার ভাবতেও অবাক লাগে। কী যে করব নিজেও কিছু বুঝে উঠতে পারছি না। ফুল যে ওর মায়ের কাছে বলবে সেই উপায়ও নেই। মামি এই 3 দিনে ওর সাথে একটা কথাও বলেননি। তারপরও মামির কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করলো অনেকক্ষণ। মা, বাবাকে একটু বোঝাও, আমি এখন বিয়ে করব না। মামিও কড়া গলায় শুধু একটা কথাই বললেন, তোমার বিয়ের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। তোমার বাবার কথাই এখন থেকে আমার কথা। ফুলের আর কিছুই করা রইল না। শুক্রবার, আজ ফুল আর আমার বিয়ে। বেশ জাঁকজমকভাবেই বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় সবাই অবাক হয়ে গেল। মা, মেয়ে, বাবা, কারো চোখে পানি নেই। সাধারণত এই অবস্থায় কান্নাকাটির রোল পড়ে যায়, কিন্তু এখানে কি অবস্থা! ফুল রাগের চোটে চুপ করে আছে, আর মামা নিজেকে শক্ত করে রেখেছে। উনি নরম ব্যবহার করলে মেয়ে আবারও পেয়ে বসবে। মামিও ঠিক একই কাজ করলেন। তারা ফুলকে গাড়িতে উঠিয়ে দিলেন। গাড়ি ছাড়ার পরে মামা আর মামির চোখ ভিজে উঠল। মামি তো হাউমাউ করে কেঁদে উঠলেন। এত আদরের মেয়ে অন্যের হাতে তুলে দিতে কষ্ট তো হবেই। গাড়ি চলতে শুরু করেছে, আর ফুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করেছে। গাড়িতে শুধু আমরা দুজন, আমার বন্ধু আর ড্রাইভার ছিল। তাই ফুল কাছে দেখে আলতো করে ফুলের হাতটা ধরলাম। সাথে সাথে ফুল এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। আমি একটা মুচকি হাসি দিয়ে ফুলের দিকে টিস্যু বক্সটা এগিয়ে দিলাম। ফুল টান দিয়ে বক্সটা আমার হাত থেকে নিয়ে নিল। টিস্যু দিয়ে চোখ মুছে বাইরে তাকিয়ে রইল। রাস্তাটা ক্রমশ নির্জন হয়ে আসছে। রাতের আধারে আবছাভাবে চারপাশে ধান ক্ষেত, গ্রাম্য বাড়িঘর চোখে পড়ছে। আমাদের গ্রামে এসে গেছি। একটা বড় পাকা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। নিজের ফুপির বাড়ি হলেও ফুল আগে কখনো আসেনি এখানে। ওর ফুপি অনেকবার সাদার পরেও এখানে কখনো আসেনি ফুল, কারণ গ্রাম ওর কাছে বিরক্তির জিনিস। ফুলের ফুপি মানে আমার মা ফুলকে ধরে গাড়ি থেকে নামালো। সাথে সাথেই এক ঝাঁক মহিলা এসে ঘিরে ধরলো ফুলকে। সবাই বউ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লো। ফুলের প্রচণ্ড বিরক্তি লাগতে লাগলো। মা ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে বললেন, আরে তোমরা সবাই সরো তো, এখন আগে আমার বৌমাকে ঘরে ঢুকতে দাও, একটু জিরোতে দাও, তারপর না হয় দেখো কত দূরে জার্নি করে এসেছে মেয়েটা। এসো ফুল, ঘরে এসো।
ফুল ঘরে এসে বসলো। ঘরের ভেতর বেশ সাজানো গোছানো। ড্রয়িং রুমটা দেখে মনেই হয় না এটা কোনো গ্রাম্য ঘর। ফুলকে আর আমাকে একসাথে সোফায় বসানো হলো মিষ্টিমুখ করানো হবে বলে। একে একে অনেকে এসে আমাদের মিষ্টি খাওয়াতে লাগলো। ফুল এমনিতেই মিষ্টি জিনিস তেমন খেতে পারে না, তার উপর সেই সকাল থেকেই এর হাতে ওর হাতে মিষ্টি খেতে ওর অবস্থা খারাপ হয়ে গেল। আমি ব্যাপারটা বুঝতে পেরে মাকে ইশারা করলাম। মা সবাইকে বললেন, হয়েছে হয়েছে, এবার তোমরা থামো তো। এই জুলি, তোর ভাবিকে নিয়ে রুমে যা। লিমা মা, তুমিও একটু যাও, ফুলকে ওর রুমে বসিয়ে দিয়ে আসো। জুলি আমাদের বাসার কাজের মেয়ে, আর লিমা আমার চাচাতো ভাইয়ের বউ। আমাদের বাড়ির পাশেই থাকে। লিমা ফুলকে বাসার ঘরে বসিয়ে অনেক উপদেশ দিয়ে চলে গেল। জুলিও বেরিয়ে গেল। ফুল এখন বাসর ঘরে একা বসে আছে। ফুল মনে মনে বলল, উফ বাবা, এতক্ষণে শান্তি। এতটা সময় ধরে ওই গায়াগুলো আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আমার তো চেঞ্জ করে হাত মুখ ধোয়ার দরকার। উফ, এই রুম তো অ্যাটাচ বাথরুমও নেই, কাকে যে বলি। এর মাঝেই আমি রুমে ঢুকলাম। ফুল আমাকে দেখে ভুরু কুঁচকে তাকিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আমি মুচকি হাসি দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বাসর ঘরে সব মেয়েরা স্বামীকে সালাম দেয়, আর তুমি তো দিলেই না। আর আমি দিলাম, সেটাও তুমি নিলে না। ফুল কোনো কথা বলছে না। কি হলো? আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পারছো না? কথা বলছো না কেন? অবশেষে জুড়ে এক ধমক দিয়ে বললাম, এই ফাজিল মেয়ে, বিয়ের প্রথম রাতেই স্বামীর সাথে বেয়াদবি করো? কথা বলছে না কেন? ফুল ধমক শুনে লাফিয়ে উঠল। না না, মানে খুব ক্লান্ত লাগছিল তো তাই। আহারে, বউ আমার বড়ই ক্লান্ত। তা ঠিক আছে বউ, ঝটপট চেঞ্জ করে নিয়ে অজু করে আসো, দুজনে একসাথে নামাজ পড়ব। আল্লাহর কাছে আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করে নেই, তারপরে দুজনে শুয়ে শুয়ে কথা বলবো, কেমন? আর হ্যাঁ, তার আগে সুন্দর করে আমাকে সালাম দাও দেখি। ফুল মনে মনে ভাবলো, অ্যাঁ, এখন ওনাকে সুন্দর করে সালাম দিতে হবে, অজু করতে হবে, নামাজ পরে সুখী দাম্পত্য জীবনে দোয়াও করতে হবে। এস, শখ দেখে বাঁচি না, ওনার সাথে আবার সুখী দাম্পত্য জীবনটাই আমার তেজপাতা বানিয়ে ছাড়বে। আমি আবারও হালকা ধমকে উঠি। কি হলো? একটা সালাম দিতে এতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফুল বিবি। আপনি আবার আমাকে ফুল পিপি বলছেন? আপনাকে না কতবার বলেছি আমাকে ফুল পিপি বলবেন না। আরে আগে তো দুষ্টুমি করে বলতাম, এখন তো তুমি আমার সত্যিকারের বিবি, তাই এখন আদর করে বলবো। ফুল বিবি, এখন যাও তো, তাড়াতাড়ি অজু করে আসো। ফুল ভিতরে ভিতরে রাগে গজগজ করতে লাগলো। মনে মনে বলল, এই জন্যই এই লোকটাকে আমার অসহ্য লাগে। আচ্ছা, আপনাদের এখানে বাথরুম কই? এই তো ঘরের পাশেই আছে। কি ঘরের পাশে মানে? ঘরের বাহিরে? ইয়েস সুইট হার্ট, গ্রামের ঘরগুলোতে সাধারণত ঘরের বাইরেই টয়লেট বাথরুম থাকে। তোমার শ্বশুরমশাই আগের দিনের মানুষ তো, একটু শৌচিবায়ু আছে, তাই ঘরের ভিতর টয়লেট বাথরুম পছন্দ করেন না। ফুল করুণ গলায় বলল, তবে আমি এখন কিভাবে একা ঘরের বাইরে যাব? আমার ভয় করে তো। ঠিক আছে, আমার সাথে চলো। আপনি একটু বাইরে যান তো, আমি চেঞ্জ করব। আমি কথা না বাড়িয়ে রুমের বাইরে চলে গেলাম। এখনই মেয়েটাকে লজ্জায় ফেলতে চাইছিলাম না। ফুল চেঞ্জ করে একটা 3 পিস পরে নিল। চেঞ্জ করা হলে ফুলকে নিয়ে ঘরের দরজা খুলে বাইরে এলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘরের দরজার ওপরে ছোট একটা লাইট জ্বালানো, খুব বেশি দূরে আলো যাচ্ছে না। ফুল ঘরের বাইরে নেমে চারপাশে তাকালো। গাটা ছমছম করে উঠছে ওর। চারপাশ থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে, আর বেশ শীতও লাগছে। শহরে এখনো তেমন শীত পড়া শুরু হয়নি, কিন্তু এখানে ভালোই শীত। কিসের শব্দ আসছে? এক ধরনের পোকা থাকে মাটির নিচে, ওগুলো ডাকে এভাবে। ও আচ্ছা। এই যে টয়লেট, তুমি যাও, আমি বাইরে আছি। ফুল টয়লেটের ভিতরে গেল। টয়লেট দেখে ও তো অবাক। এ কেমন টয়লেট? না আছে কমোড, পোস্ট শাওয়ার, না আছে বেসিন, আয়না, না আছে টিস্যু কেস, একটা কল পর্যন্ত নেই, শুধু একটা প্যান বসানো, একটা বালতিতে পানি, একটা মগ আর একটা বদনা। ফুলের মেজাজ খারাপ হয়ে গেল, আর আগে গজগজ করতে করতে বের হয়ে আসলো। এত তাড়াতাড়ি হয়ে গেল? বাহ, বেশ চটপটে তো তুমি। ইয়ার কি রাখুন, এটা কোনো বাথরুম হলো? কিচ্ছু নেই এখানে, একটা কল পর্যন্ত নেই। আমি হাত মুখ ধুবো কিভাবে? ও আচ্ছা, তুমি হাত মুখ ধোবে?
সে তো পাশে গোসলখানায় যেতে হবে, ওখানে পানি রাখা আছে, তা দিয়ে ধুয়ো। আর হ্যাঁ, সুন্দর করে অজু করে নিও। ফুল নিজের কপাল চাপড়াতে চাপড়াতে গোসলখানার ভিতরে গেল। ওখানে গিয়ে দেখলো বিশাল একটা বালতিতে পানি ঢাকা আছে, আর পাশে একটা মগ। এখানেও কোনো কল নেই। আহ, কি সুন্দর বাথরুম! শাওয়ার নেই, কল নেই, বেসিন নেই, আছে ঘোড়ার ডিম। ধুর, ভালো লাগে না। ফুল মগে পানি নিয়ে বসে সাথে আনা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিল। মুখটা পুরো ধোয়া হয়নি, একটু একটু সাবান মুখে লেগে আছে। আরও এক মগ পানি নেওয়ার জন্য উঠে দাঁড়ালো। হঠাৎ বাথরুমের কোনায় ওর চোখ পড়ে গেল। সাথে সাথে ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। বাথরুমের কোনায় বেশ বড় একটা ব্যাঙ বসে আছে। আ আ আ পরশ ভাইয়া! বলে এক ধাক্কায় বাথরুমের দরজা খুলে বাইরে এলো। আমি মোবাইল চাপছিলাম, হঠাৎ ফুলের চিৎকারে চমকে উঠলাম। কিছু বুঝে ওঠার আগেই ফুল এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে বাঁচান, আমাকে বাঁচান! ওই ব্যাংকটা আমাকে কামড়ে দেবে। ওরে বাবারে, কত বড় ব্যাং! গলা ফুলিয়ে আমার দিকে তাকিয়েছিল। কোথায় ব্যাঙ? বাথরুমে। ঠিক আছে, আমি দেখছি, তুমি ছাড়ো আগে আমাকে। এতক্ষণে ফুলের হুঁশ ফিরল। লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমি একটা লাঠি দিয়ে ভয় দেখিয়ে ব্যাঙটাকে বাইরে বের করে দিলাম। তারপর বাথরুমে ফুলের কাছে দাঁড়িয়ে রইলাম। ফুল মুখ ধুয়ে অজু করে নিল। এরপর রুমে চলে আসলাম। এসে একসাথে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে বিছানায় বসে ফুলের দিকে তাকিয়ে সুন্দর একটা মুচকি হাসি দিলাম। এভাবে হাসছেন কেন? খুশিতে হাসছি। কিসের খুশি? প্রত্যেক শীতে সব ব্যাচেলরদের জাতীয় চাহিদা কি বলতো? কি? এটাও জানো না? আরে এটা হলো বউ। মানে? মানে হলো বউ ছাড়া শীতকাল কাটানো খুব কষ্টের। এতদিন কষ্ট করেছি, এখন আর করতে হবে না, তাই খুশিতে হাসছি। অবশ্য আরও একটা কারণ আছে। আবার কি কারণ? শীতকাল হলেই না আমার গা হাত পা খুব ব্যথা হয়। মনে হয় কেউ যদি একটু টিপে দিত, কিন্তু দেওয়ার তো আর কেউ ছিল না। কিন্তু এখন হয়েছে বলেই একটা ফাজিল মার্কা হাসি দিলাম। মানে আমি কি এখন আপনার গা হাত পা টিপবো নাকি? বাহ, তুমি কি বুদ্ধিমতী গো! এখন তাড়াতাড়ি স্বামীর সেবা শুরু করো তো। আপনি আমাকে এসব করতে বলছেন? আমাকে? এতক্ষণ চুপচাপ ছিলাম দেখে ভেবেছেন যা বলবেন তাই শুনবো? কখনো না। আমাকে আপনি ফেলনা পেয়েছেন? ও মা, তোমাকে ফেলনা ভাবতে যাবো কেন? স্বামীর সেবা করলে কি কেউ ফেলনা হয় নাকি? ভালো বউ হয়। নাও নাও, ঝটপট পাঠার একটু টিপে দাও দেখি। সারাদিন যা ধকল গেল। আমি টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি পারবো না। আমি শান্ত কণ্ঠে বললাম, ফুল বেবি, স্বামীর মুখের উপর এভাবে বলে না। ভালোই ভালোই যা বলছি তা করো, নইলে। নইলে যা খুশি করুন, আমি এসব পারবো না। মামা বলেছিল আমার মেয়েটা তোমার কোনো কথায় যদি অবাধ্য হয় তবে আমাকে জাস্ট একটা কল করবে। আমি ভেবেছিলাম মামাকে কখনো কিছু বলবো না, কিন্তু তুমি বাসর রাতে যা শুরু করলে তাতে তো মনে হচ্ছে প্রতিদিনই মামাকে বিরক্ত করতে হবে তোমাকে লাইনে আনার জন্য। এই রাতেও তোমার জন্য মামাকে বিরক্ত করতে হচ্ছে। ছি ছি, আপনি আপনার বাসর রাতে আমার আব্বুকে ফোন দিয়ে আমার নামে নালিশ করবেন? আপনার কি একটুও লজ্জা শরম নেই? লজ্জাটা আমার বরাবরই কম। তাছাড়া তোমার বাবা তো আমার একমাত্র মামা, মামার কাছে আবার লজ্জা কি? বলেই মোবাইলটা হাতে নিলাম। ফুল ভাবলো, এই লোককে বিশ্বাস নেই, সব করতে পারে। যদি সত্যি আব্বুকে আমার নামে আজ রাতেই কিছু বলে, আব্বু তো আমাকে আস্ত রাখবে না। কি এসব কি ভাবছো? ঠিক আছে, আমি দিচ্ছি। আপনার তো লজ্জা নেই, কিন্তু আমার আছে। গুড গার্ল। ফুল রাগে গজগজ করতে করতে আমার পা টিপতে লাগলো। আহ, কি যে আরাম লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানটায়। হ্যাঁ, একটু ভালো করে দাও, আর একটু চাপ দাও। আহ, কি আরাম। কেমন মানুষ আপনি, বাসর রাতে বউকে দিয়ে পার্টি পাচ্ছেন? আমি উঠে বসে ফুলের দিকে ঝুঁকে বললাম, বাসরাতে পা টেপাতে হয় না, তাই না? তো কি করতে হয় বলো তো? ফুল ভয়ে ভয়ে ঢুক গিলে বলল, ইয়ে মানে, আরে আমি বলতে চাইছিলাম আমারও খুব ক্লান্ত লাগছে। সেই কোন সকালে উঠেছি, সারাদিনে বিশ্রাম হয়নি, তারপর কতটা জার্নি করেছি, তাই এখন ঘুমানো দরকার। একটা মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে ঘুমাও, তার আগে একটা কাজ আছে। আমি উঠে আলমারি থেকে একটা ছোট বক্স নিয়ে আসলাম। বক্সটা খুলে একটা সুন্দর লকেট সহ চেইন ফুলকে পরিয়ে দিলাম। এটা তোমার বাসর রাতের গিফট, পছন্দ হয়েছে? খুব।
ঠিক আছে, এখন শুয়ে পড়ো। ফুল শুয়ে পড়ল। আমি ওর পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরলাম। অমনি ফুল ধরপড় করে উঠে বসলো। এ কি, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? সে কি, এত কষ্ট করে বিয়ে করলাম আর বউ বলে জড়িয়ে ধরলাম কেন? এই, তোমাকে না বললাম শীতকালে বউ ছাড়া থাকা কষ্ট হয়? তাই আর বেশি কথা না বললে চুপচাপ শুয়ে থাকো। বেশি কথা বললে শ্বশুরমশাইকে কল দেব। আবার ভেবো না এই কথা বলতে আমি লজ্জা পাবো। আমার বরাবরই কিন্তু লজ্জা কম। ফুল আর কি করবে, বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল। আমিও ফুলকে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলায় পানির ছিটায় আর একটা মোটা গলার আওয়াজে ঘুম ভাঙে ফুলের। হঠাৎ চোখ মেলে আমাকে দেখে লাফ দিয়ে উঠে বসে ও। এ কি ভাইয়া, আপনি আমার রুমে কেন? আহারে, ম্যাডামের ঘুমের লাই কাটছে না। দাঁড়াও, গ্লাস থেকে আর একটু পানি দিয়ে একটু জোরে ছিটা পারলাম ফুলের মুখে। উফ, কি করছেনটা কি? বলেই দুহাতে চোখ কসলাতে তাকলো। সাথে সাথে সব মনে পড়ে গেল ওর। বিরক্ত ভরা চোখে তাকিয়ে রইল আমার দিকে। কি ফুলবানু, এবার বুঝতে পেরেছ কে কার রুমে আছে? দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি আমাকে ওইসব উল্টাপাল্টা নামে ডাকলে। আর এভাবে কেউ কারো ঘুম ভাঙায়? তো কি করব, এমন কুম্ভকর্মের মতো ঘুম তোমার? সে কখন থেকে ডাকছি হজরের নামাজ পড়ার জন্য। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে আর তোমার ওঠার কোনো নাম নাই। এখন তাড়াতাড়ি যাও, বাইরে বাথরুমে গিয়ে অজু করে এসো। কাল কত রাত করে শুয়েছি, এখন এত সকালে না ডাকলে কি চলছিল না? না, চলছিল না। এখন কথা না বাড়িয়ে জলদি যাও। ফুল বাইরে তাকিয়ে দেখলো এখনো বাইরে বেশ অন্ধকার। আমি একা যেতে পারবো না, ভয় লাগে। তুমি তো দেখি কথা বলেই সময় পার করবে। চলো আমার সাথে। আমি ফুলকে নিয়ে বাথরুমে গেলাম। কনকনে ঠান্ডা পানিতে অজু করতে কষ্ট হবে বলে ফুলকে নিয়ে টিউবওয়েলের কাছে গেলাম। আমি কল চেপে দিলাম আর ফুল হাত মুখ ধুয়ে অজু করতে লাগলো। টিউবওয়েলের পানি বেশ গরম। ফুলের বেশ ভালো লাগছিল এই পানিতে ফ্রেশ হতে। অজু করা শেষ হলে রুমে এসে ফুলকে নামাজ পড়তে বলে মসজিদে চলে গেলাম। ফুল নামাজ পড়ে খাটের ওপর বসেছিল। হঠাৎ পাখিদের খুব সুন্দর কিচিরমিচির শব্দ শুনতে পেয়ে ফুল বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। একটুখানি হিমেল হাওয়া ফুলের শরীর মন ছুঁয়ে দিল। বাইরটা ও অবাক হয়ে দেখতে লাগলো। গ্রামের সকালটা এত সুন্দর তা জানা ছিল না ফুলের। কি সুন্দর নিরিবিলি পরিবেশ, বাতাসটা কি ফ্রেশ, তার সাথে মাটির একটা অদ্ভুত গন্ধ, পাখিদের কিচিরমিচির মিষ্টি আওয়াজ, বাইরের আবছা আলো, সব মিলিয়ে অন্যরকম সুন্দর, যার সাথে ও আগে পরিচিত ছিল। কিছু সময়ের জন্য হলেও মনটা শান্ত হয়ে গিয়েছিল ফুলের। এই সময় আমার মা রুমে ঢুকলো। ফুল মামনি? কে? ও ফুপি, তুমি? হ্যাঁ রে মা, পরশ তো নামাজে গেল, তুই রুমে একা, তাই ভাবলাম একবার দেখা করে যাই। তা ঘুম হয়েছে তো ভালোভাবে? হ্যাঁ হয়েছে। শোন মা, আজকে তো বউ ভাত, অনেক আত্মীয় স্বজন আসবে তোকে দেখতে। এটা তো গ্রাম, তাই মহিলারা হয়তো একটু বেশি কথা বলতে পারে। তুই কিন্তু বেশি কথা বাড়াবি না তাদের সাথে, শুধু জি হ্যাঁ না তেই কথা সারবি, কেমন? ফুল হ্যাঁ সূচক ঘাড় নাড়ালো, কিন্তু মনে মনে প্রচন্ড রকম বিরক্ত হলো। এমনিতেই ও ফুপির উপরে খুব রাগ এই বিয়ের জন্য, শুধু ওর বাবার ভয়ে রাগটা প্রকাশ করতে পারছে না। তারপর এখন আবার এইসব জ্বালাতন। মনে মনে ভাবলো, কালকে কত রাত পর্যন্ত ওই গায়া মহিলাগুলো মিষ্টি খাইয়েছে, হাসাহাসি করেছে, এতেও হয়নি, আজ পুরো গোষ্ঠী শুদ্ধ আসবে আমার 12টা বাজাতে। শোন মা, বউ ভাতের জন্য তুই নিজেই সাজবি নাকি ওদের কাউকে বলবো? ফুল ভাবলো, একা সাজাই ভালো, নয়তো গায়াগুলো আমাকে গায়া বানিয়ে ছাড়বে। কি রে, কি এত ভাবছিস? ফুপি, আমি একাই রেডি হয়ে নেব, তুমি শুধু চুলিকে পাঠিও শাড়িটা ধরার জন্য। ঠিক আছে, তাই করিস। আর হ্যাঁ, মাথায় সুন্দর করে ঘোমটা দিস মা, বুঝিসই তো গ্রামের ব্যাপার। আমি এখন যাই, পরশ এলে টেবিলে নাস্তা করতে চলে আসিস, কেমন? এই বলে মা চলে গেলেন। ফুল বসে বসে ভাবতে লাগলো, কত সুন্দর ভাগ্য আমার, এমন ভালো বাবার মেয়ে আমি, যে তার একমাত্র মেয়েকে এমন অচোখ গাড়া পাই এক বুড়ার সাথে জোর করে বিয়ে দিল। কিন্তু এটাই বুঝলাম না, পড়াশোনা শেষ করে সে এই গ্রামে আছে কেন? শুনেছি সে না স্কলারশিপ পেয়েছে, তারপরেও গ্রামে কি করে কে জানে।
কিছু তো জানিও না সে কি কাজ করে, আর এই গ্রামে করবেও বা কি, হয়তো ফসলের দেখাশোনা করে। আনমনেই এসব ভাবছিল ফুল। এমন সময় আমি রুমে ঢুকলাম। ফুল একবার আমার দিকে তাকিয়ে অন্যদিকে ফিরে রইল। আমি ফুলের সামনে দাঁড়ালাম। স্বামী ঘরে ঢুকলে তাকে সালাম দিতে হয়। আপনি তো ঘন্টাখানেক আগেই মসজিদে গেলেন, এমন তো না যে অনেক দিন পরে ঘরে এলেন যে সালাম দিতে হবে। তুমি মুখে মুখে এত তর্ক করো কেন বলো তো? অনেকদিন পরে দেখা হলেই যে সালাম দিতে হয়, সেটা তোমাকে কে বলেছে শুনি? স্বামী যখনই বাইরে থেকে এসে ঘরে ঢোকে বা বাইরে যায়, তখনই একে অপরকে সালাম বিনিময় করতে হয়। স্বামী স্ত্রীর মাঝে যত সালাম বিনিময় হবে, তত তাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, বুঝলে? ফুল মনে মনে বলছে। ওরে আমার স্বামী রে, ভালোবাসার বৃদ্ধি! কে চায় আপনার মতো লোকের সাথে ভালোবাসা বৃদ্ধি করতে? এর মাঝে মা আমাদের নাস্তার জন্য ডাকলেন, তাই আর কথা না বাড়িয়ে নাস্তা করতে চলে গেলাম। একটু বেলা বাড়তেই বাড়িতে মেহমানরা আসা শুরু করলো। ফুল আগেই রেডি হয়েছিল। আজকেও সুন্দর একটা মেরুন রঙের শাড়ি পরেছে, সাথে ভারী গহনা, একটু ভারী মেকআপে পরীর মতো লাগছে। আমি তো ফুলকে দেখেই তাক লেগে গেলাম, কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে বলে লজ্জায় বউটাকে মন ভরে দেখতেও পারছিলাম না। এর মাঝে ফুলের বাবা মা ভাই এলো। একরাশ অভিমান ঘিরে ধরল ফুলকে। খুব রাগ হচ্ছিল ফুলের ওর বাবা মায়ের উপর। কি করে পারলেন ওনারা ফুলকে এইরকম জায়গায় বিয়ে দিতে? ঠিকমতো কথা বলল না ফুল তাদের সাথে। ফুলের বাবা মাও বুঝলেন মেয়ের মনের অবস্থা, তাই বেশি কথা বললেন না ওনারা ফুলের সাথে। ফুলের বাবা মা যাবার সময় আমাকে আর ফুলকে পরদিন তাদের বাসায় যেতে বলে ফিরতি নায়ের জন্য, কিন্তু আমি না করে দিলাম। মামা কিছু বলতে গেলেও আমি আলাদাভাবে আড়ালে গিয়ে তার সাথে কিছু কথা বললাম। ফুল মনে মনে ভাবছে, আমার বাবার সাথে এত গোপন কথা কিসের ওনার? মামা ফুলের সামনে এসে বললেন, ঠিক আছে, তোমরা তাহলে কয়েকদিন পরেই এসো, কেমন? এই কথা শুনে মামি কিছু বলতে গেলে মামা ইশারা দিয়ে তাকে থামিয়ে দিলেন। আজ তাহলে আমরা আসি। এই বলে ওনারা চলে গেলেন। ফুল তো এই ঘটনার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। ভেবেছিল ফিরতি নাইতে ওই বাসায় গিয়ে মায়ের কাছে কান্নাকাটি করে মায়ের মন গলিয়ে ফেলবে, যাতে ওর মা ওকে এই গ্রামে ফিরতে না দেয়। কিন্তু এটা কি হলো? এত মেহমানের মাঝেও আমাকে জিজ্ঞেস করতেও পারছে না। তাই ভাবলো রাতে জিজ্ঞাসা করবে, কেন সে যাওয়ার জন্য না করলো। রাতে আমি রুমে ঢুকতেই, আপনি যাওয়ার ব্যাপারে আব্বু আম্মুকে না করলেন কেন? আমার কিছু জরুরি কাজ আছে, তাই কিছুদিন পরে যাব। কাজ? এই পাড়া গায়ে আপনার আবার কি কাজ? নাকি এত পড়াশোনা করে চাষাবাদের কাজ শুরু করেছেন? কেন, পড়াশোনা করে কি চাষাবাদের কাজ করা নিষেধ নাকি? নাকি চাষ করা কোনো ছোট কাজ? দেখুন ভাইয়া, এত রাতে আপনার সাথে আমি কোনো তর্কে জড়াতে চাই না। আমি শুধু কালকে আমার আম্মুর কাছে যেতে চাই। এই তুমি কি বললে আমাকে ভাইয়া? হ্যাঁ, আপনি তো আমার ফুফাতো ভাই হন, তাই ভাইয়া ডেকেছি। তাতে কি হয়েছে? একটা থাপ্পড় মারবো ফাজিল মেয়ে কোথাকার। স্বামীকে ভাইয়া ডেকে আবার বলে কি হয়েছে? আর যেন এই আজাইরা কথা না শুনি। ঠিক আছে, তা না হয় বলবো না, কিন্তু আমি কাল আম্মুর কাছে যাব। আম্মুর জন্য খুব মন খারাপ লাগছে। বললাম তো এখন যাওয়া অসম্ভব, কয়েকদিন পর যাব। আর বিয়ের পরে সব মেয়েদেরই এমন লাগে, পরে ঠিক হয়ে যায়। এখন তাড়াতাড়ি শুতে এসো, আমি খুব ক্লান্ত, সারাদিন অনেক ধকল গিয়েছে। তাহলে আমাকে পাঠিয়ে দিন, আমি গিয়ে ঘুরে আসি। ইস, সব কত! খবরদার আমাকে ছেড়ে একদিনও যদি কোথাও একা থাকার কথা ভাবো, তাহলে কি? তাহলে কি? পুকুরে ঠান্ডা পানিতে চুবিয়ে ওঠাবো। নয়, হ্যাঁ। আর আমার জেদ তো সবাই জানে, রেগে গেলে আমার পক্ষে কিছুই অসম্ভব না। এখন তাড়াতাড়ি এসে আমার পা দুটো ভালো করে টিপে দাও দেখি। সারাদিনের হাঁটাহাঁটিতে পা খুব ব্যথা করছে। ফুল কিছু বলতে যাবে, তার আগেই আমি বললাম, না, আর একটা কথাও আমি শুনতে চাই না। সারাদিনের এত দৌড়াদৌড়ির পরে তোমার এই বকবকানি শুনে আমার মাথা গরম হলে কিন্তু তোমারই বিপদ। এটা বলেই আমি টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ফুল আর কি করবে, চুপচাপ এসে আমার পা টিপতে লাগলো। মিনিট 5 টিপার পরে বললাম, হয়েছে, আর লাগবে না, এখন ঘুমাবো। ঠিক আছে, ঘুমান। বলেই ফুল বিছানা থেকে উঠে যাচ্ছিল। কোথায় যাচ্ছ? আমার ভালো লাগছে না, পরে ঘুমাবো। আপনি ঘুমান, আমি একটু জানালার কাছে দাঁড়াই।
তোমাকে আমি বলছি না শীতকালে বউ ছাড়া ঘুমানো যায় না, তাই কথা না পারিয়ে শুয়ে পড়ো। ঠান্ডার মধ্যে জানালার কাছে দাঁড়িয়ে উদাস হতে হবে না। আচ্ছা, আপনি কি এখন আমার সব কিছু কন্ট্রোল করতে চাইছেন? কিছুটা সময় আমাকে একা ছেড়ে দিন না। হ্যাঁ, তোমার সব কিছু যেহেতু আমার, তাই আমি সব কন্ট্রোল করব। কথাটা বলে ফুলের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আর কোনো কথা নয় ফুল বিবি, অনেক রাত হয়ে গেছে, সকালে নামাজের জন্য উঠতে হবে। ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। তারপর ঘুমিয়ে পড়লাম। ফুলও চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করতে লাগলো। সকালে নাস্তার টেবিলে পরশ, তোমার আমজাদ চাচার ছেলের বিয়ে আর 1 সপ্তাহ পর, জানো তো? আমজাদ চাচা হলো বাবার ছোটবেলার বন্ধু, ওনাদের ফ্যামিলির খুব ক্লোজ। হ্যাঁ বাবা, জানি। চাচা তো আমাকে আর মাকে কয়েকদিন আগেই যেতে বলেছিলেন, আর গতকাল আমাকেও আলাদাভাবে খুব করে বলে দিয়েছেন যেন তোমাদের আগেই পাঠিয়ে দিই। হুম, তা তো আমাকেও বলেছে, কিন্তু তোমাদের পরশুই বিয়ে হলো, এর মাঝে তোমাদের একা রেখে যায় কি করে বলো? তুমি চিন্তা করো না বাবা, আমাদের সমস্যা হবে না। কিন্তু ফুলকে একা কিভাবে রেখে যায়? বিয়ের আগে 7 দিন, বিয়ের পরে আরো 7 দিন, এই 14-15 দিন তোরা একা একা থাকবি কি করে? তোমরা চিন্তা করো না, বাসায় জুলি আছে, আম্বিয়া চাচি আছে, সমস্যা হবে না। তোমরা কাল সকালে রওনা হয়ে যাও। আম্বিয়া চাচি আমাদের বাসায় কাজ করে, জুলির মা আমাদের ঘরের পাশেই তাদের ছোট্ট একটা ঘর আছে। হুম, ঠিক আছে, তাহলে আমরা কাল সকালে রওনা হচ্ছি। পরদিন খুব সকালে বাবা মা রওনা হয়ে গেলেন। আমি আর ফুল তাদের বিদায় দিয়ে ঘরে এলাম। ঘরে ঢুকে মেন দরজা লাগিয়ে জোর গলায় গান ধরলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপনার আবার আনন্দের কি হলো? আমারই তো সব আনন্দ এখন। সবাই বিয়ের পরে দূরে কোথাও যায় বউ নিয়ে হানিমুন করতে, আমার তো ঘরেই সেই সুযোগ হয়ে গেল। মানে এখনই বুঝতে হবে না, আমি পরে ভালো করে বুঝিয়ে দেব বলেই একটা চোখ টিপ মারলাম। এখন যাও তো, আমার জন্য সুন্দর করে 1 কাপ চা বানিয়ে আনো। ফুল কথাটা শুনেও চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও, একেবারে কড়া করে বানাবে। আমি চা বানাতে পারি না। ফুল মাথা নিচু করে কথাটা বলল। ওর কথা শুনে আমার চোখ দুটো রসগোল্লার মতো গোল হয়ে গেল। কি, এত বড় মেয়ে চা বানাতে পারো না? হায় আল্লাহ, এই কি শোনালে আমাকে? তার মানে তুমি কোনো রান্নাই পারো না? ফুল মাথা নিচু করে বলল। না। তাহলে তো দেখি আমার ডাকটাই ঠিক আছে, ফুল বিবি, অরিজিনাল ফুল বিবি। দেখুন, এভাবে ইনসাল্ট করবেন না। আমি কোনো গরিব ঘরের মেয়ে নই যে এসব বুয়া মার্কা কাজ জানবো। আচ্ছা, এসব বুয়া মার্কা কাজ দুনিয়ার অনেক বড় ঘরের মেয়ে বউ যা করে সব তোমার কাছে বুয়া মার্কা কাজ? তোমার মা, আমার মা সংসারের জন্য কত কাজ করে, রান্না করে, তবে তারাও কি বুয়া? দেখুন, এত কিছু জানি না, আমার দ্বারা এসব হবে না বলে দিচ্ছি। তোমার মতো অকর্মার ঢেকিকে কিভাবে সোজা করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। চলো আমার সাথে। কোথায়? রান্নাঘরে। আমাদের 2টা রান্নাঘর, ঘরের ভেতর একটা আর ঘরের বাইরে একটা। ঘরের বাইরে মূলত খোলা রান্নাঘর, শুধু 2টা মাটির চুলা। মা সাধারণত ঘরের রান্নাঘরেই গ্যাসের চুলায় রান্না করেন, তবে বেশি মানুষের রান্না হলে মা বাহিরে মাটির চুলায় রান্না করে। আমি ফুলকে নিয়ে ঘরের বাইরে রান্নাঘরে গেলাম। এসে জুলির মাকে জোরে জোরে ডাকতে লাগলাম। আম্বে চাচি, আম্বে চাচি, এদিকে আসো তো। কি হয়েছে বাবা, ডাকলা কেন? আর বলবেন না চাচি, আপনাদের বৌমার শখ হয়েছে আজকে রান্না করবে। কথাটা শুনে ফুল চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, কিন্তু আমার চোখ গরম আর ইশারার মুখে কিছু বলল না। কি কও বাবা, আমি থাকতে বৌমা রানবো কেন? ভাবি কইয়া গেছে এই কয়দিন আমিই যেন তোমাগো রান্না কইরা দেই। তাছাড়া আমি তো প্রায়ই তোমাগো রান্না বাড়া করি, তুমি তো আমার রান্না পছন্দও করো। তাইলে বাবা বৌমা রানবো কেন? এই 2 দিন হলো মাইয়াডা আইছে, এখনই রান্না লাগবো না। ফুল যেন আম্বিয়া চাচির কথায় স্বস্তি পেল, কিন্তু আমি বললাম, আরে চাচি, সমস্যা নেই, শখ হয়েছে যখন করুক। আর ও খুব পড়াশোনার মধ্যে ছিল, তাই তো রান্নাটা শিখতে পারেনি। তুমি একটু দেখিয়ে দিও। মা থাকলে তো আর করতে দিত না, তাই এখন করুক, তুমি দেখিয়ে দাও।
ঠিক আছে বাবা, আমি বৌমারে দেখাইয়া দিতেছি। চলো বৌমা, রান্নাঘরে চলো। এটা বলে ঘরের রান্নাঘরে যাচ্ছিল। আরে আরে চাচি, করো কি? তোমার বৌমা তো এই মাটির চুলায় রান্না করবে। কি কও বাবা, গ্যাসের চুলা থাকতে এই মাটির চুলায় রাঁধবো কেন? ও তো সবসময় গ্যাসের চুলা দেখে আসছে, এই মাটির চুলা সামনে থেকে দেখেওনি, রান্নাও করেনি, তাই এই চুলাতেই রান্না করবে। তুমি সাথে থাকবে। ফুল এবার আর চুপ করে থাকতে পারেনি, বেশ জোর গলাতেই বলে উঠল, এসব কি শুরু করেছেন আপনি? এই চুলায় রান্না করব আমি? আপনার মাথা ঠিক আছে? চাচি তুমি একটু দাঁড়াও। এই বলে ফুলের হাত টেনে ওকে ঘরে নিয়ে এলাম। এই, কি সমস্যা আপনার? আমারও তো এই একই প্রশ্ন, কি সমস্যা তোমার? মানুষের সামনে আমার নাক কাটার বন্দোবস্ত করছো কেন? নাক কাটছে মানে? আপনি আমাকে দিয়ে এসব উল্টাপাল্টা কাজ করাতে চাইবেন আর আমি চুপ করে থাকবো? কত আদরের মেয়ে আমি জানেন? আমার নিজের জন্যই সবসময় একটা বুয়া ঠিক করা ছিল, আর আপনি কিনা আমাকে দিয়ে রান্না করাবেন, তাও এই মাটির চুলায়? এই 2 দিন যা বলেছেন করেছি, তাই বলে এটা ভাববেন না যে ফুলকে আপনি নিজের ইচ্ছা মতো চালাতে পারবেন। তুমি বিয়ের আগে কেমন ছিলে তা আমার অজানা নয়, মামা সব বলেছে আমাকে, আর আমি নিজেও দেখেছি তোমার কীর্তিকলাপ। মামা মামি যদি তোমাকে বাবা মা হিসেবে ঠিকঠাক শাসন করতেন, তবে তুমি আর 5টা সাধারণ মেয়ের মতো স্বাভাবিকভাবে সংসার করতে পারতে। তখন আর তোমার এই সংসারের কাজকে বুয়ার কাজ বা উল্টোপাল্টা কাজ মনে হতো না। এখন তারা যা পারেননি, তখন সেই দায়িত্বটা তো স্বামী হিসেবে আমাকে নিতে হবে, তাই না? বাবা মা যে কয়দিন বাইরে আছে, সে কয়দিনে তোমাকে রান্না বান্নার ঘরের কাজ শিখে নিতে হবে। কিছুতেই না, আমি এসব করব না। আমার বাবার টাকা কম পড়েছে নাকি আপনারা ভিখারি হয়ে গেছেন যে আমার এসব না করলে সংসার চলবে না? এবার আমার মেজাজ খারাপ হয়ে গেল। এক থাপ্পড় দেব। বেয়াদব মেয়ে, মুখের ভাষায় কি শ্রী! ঠিক মতো সংসার না করতে পারলে তুমি নিজেই ভিখারি হয়ে যাবে, ভুলে যেও না। কারণ সংসার না করতে পারলে মামা তোমাকে ত্যায্য করে দিবে। ফুল অবাক হয়ে গেল, মনে মনে খুব লজ্জা পেল, কারণ আমি ওদের বাড়ির সব কিছু জানি বলে। চুপ করে দাঁড়িয়ে থাকলে কাজ হবে না। যাও, আগে গিয়ে আমার জন্য চা বানিয়ে আনো, তারপর রান্না করবে। কি হলো, যাও। ফুল ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে কিছু না বলেই বাইরের রান্নাঘরে চলে গেল। দেখলো আম্বিয়া চাচি দাঁড়িয়ে আছে। ফুল ভ্রু কুঁচকে বেশ বিরক্তি নিয়ে বলল, উনি চা খেতে চেয়েছেন, কি করতে হবে বলে দাও তো। আচ্ছা বৌমা, তুমি আগে ওই ঢাকনাওয়ালা বালতি থেকে পাতিলে 2 কাপ পানি আনো, তারপর আমরা চুলা জ্বালা মনে। ফুল রাগে গজগজ করতে করতে পাতিলে পানি দিল। এবার চুলা জ্বালানোর পালা। বৌমা, এই মোমবাতি জ্বালাও, তারপর এই পাটখড়ি আর লাকড়ি দিয়া চুলা ধরাইতে হইব। ফুল পাটকাঠি দিয়ে চুলা ধরাতে লাগলো। চুলা ধরানোর সাথে সাথে ধোঁয়ায় ফুলের অবস্থা খারাপ হয়ে গেল। পাটকাঠির ধোঁয়ায় ওর চোখ জ্বলতে লাগলো, খুব কাশতে লাগলো ও সাংঘাতিক বিরক্তি লাগছিল ওর আমার উপর। মনে মনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। 1 কাপ চা বানাতে গিয়েই ফুলের চোখে মুখে কালি লেগে পুরো ভূত হয়ে গেল। কোনো রকমের চা বানানো শেষ করলো ফুল। কাপটা ফ্রিজের উপর রেখে চা ঢেলে ঘরে নিয়ে এলো। এই যে আপনার চা। আমি এক মনে মোবাইল টিপছিলাম। ফুলের আওয়াজ পেয়ে ওর দিকে তাকাতেই হাসি আর থামাতে পারছিলাম না। আহারে ফুল বিবি, 1 কাপ চা বানিয়ে এই চেহারা করেছ, এখনো তো রান্না করা বাকি। ফুল দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আমি ওর হাত থেকে চাটা নিয়ে বললাম, এ কি, শুধু চা? কেউ চা চাইলে সুন্দর করে একটা ট্রেতে চা, বিস্কুট আর পানি সাজিয়ে আনবে, বুঝলে? এখন যাও, বিস্কুট নিয়ে আসো। ফুল নাক ফুলিয়ে বিস্কুট আনতে গেল। বিস্কুট আনার পর আমি খেতে খেতে, না, প্রথমবার হিসেবে চাটা অতটা খারাপ হয়নি, তোমাকে দিয়ে হবে। এখন যাও, ঝটপট রান্না শুরু করে দাও। ভাত, পাতলা ডাল, লাল শাক ভাজি আর দেশি মুরগির গোস্ত রান্না করবে। ভালো করে চাচিকে জিজ্ঞেস করে করে রান্না করবে, রান্না যেন ভালো হয়। রান্না যদি খাওয়ার উপযোগী না হয়, তবে তোমার হাত পা বেঁধে সব খাবার তোমাকে গেলাবো, মনে থাকে যেন। ফুল আর কি করবে, এক রাশ বিরক্তি নিয়ে রান্নাঘরে গেল। আম্বিয়া চাচি আর ফুল মিলে রান্না করতে লাগলো। আম্বিয়া চাচি মুরগি কেটে ধুয়ে নিল, আর ফুল তাকে জিজ্ঞেস করে করে রান্না করলো। অনেক বিরক্তি নিয়ে কাজ করলেও কোথাও একটু ভালো লাগছিল ফুলের। এই প্রথমবার রান্না করছে, কিন্তু এই মাটির চুলাটাই যত ঝামেলা।
বারবার আগুনের তাপ হাতে লাগছে, কালি লাগছে, ধোঁয়ায় চোখ জ্বলছে। ফুল মনে মনে ভাবল, কি হতো আমাকে গ্যাসের চুলায় রান্না করতে দিলে? শুধু শুধু আমাকে জব্দ করার ফোন দিনা। দাঁড়ান, একদিন আমারও সময় আসবে, সেদিন মজা দেখাবো। ফুল খুব মনোযোগ দিয়ে আর বুঝে শুনে রান্না করলো, কারণ রান্না খারাপ হলে আমি সত্যি যদি সব ওকেই খাওয়াই। রান্না শেষ করে ডাইনিং রুমের সব সাজিয়ে ঢেকে রাখলো। গোসল করে নামাজ সেরে নিল। মনে মনে বেশ উত্তেজিত, খাবারটা কেমন হয়েছে সেই চিন্তায়। আমিও নামাজ পড়ে বাসায় এসে খেতে বসলাম। না, হয়নি। ফুল বেশ ভয় পেয়ে গেল। এখন বোধ হয় সব খাবার ওকে খাওয়াবে। ভয়ে ভয়ে বলল, কি হয়নি? যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা হয়নি। অবশ্য চাচি তো সাথেই ছিল। বই দেখে লিখলে কি কেউ পরীক্ষা ফেল করে? ফুলের খুব মেজাজ খারাপ হয়ে গেল। ভাবল, এত কষ্ট করে রান্না করলাম, তাও জীবনের প্রথম, আর আমাকে এভাবে বললো। দাঁড়া বেটা, একবার তোকে পাকে পাই, তখন বুঝাবো এই ফুল কি জিনিস। আর আগে বিড়বিড় করতে করতে ডাইনিং রুম থেকে বের হয়ে যাচ্ছিল ফুল। তখনই বললাম, তা ফুল বেবিকে কি আমার আপ্যায়ন করে খাওয়াতে হবে নাকি? খেতে না বসে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমার খিদে নেই, আপনার এত খোঁচা মারার কথা শুনেই পেট ভরে গিয়েছে। আপনি খান, ভালো করে খান, পেট ভরে খান, আমার কথা চিন্তা করতে হবে না। আর আজ যে সব উল্টোপাল্টা কথা বলবা, কাজ করবা, আর আমি বললেই দোষ? চুপচাপ খেতে বসো। বেশি কথা বলে আমার মাথা গরম করবা না, তাতে তোমারই বিপদ। ফুল আর কথা বাড়ালো না। ওরও খুব খেতে পেয়েছে, তাই খেতে বসে পড়লো। রাতে ফুল ঘুমিয়ে গিয়েছে। সারাদিন ভালোই খাটনি গিয়েছে ওর। কখনো এক গ্লাস পানি ঢেলেও খায়নি, তাই আজও রান্না করে ভীষণ ক্লান্ত। বিছানায় শুতেই ঘুম চলে আসলো ওর। হঠাৎ আমার ডাকে ঘুম ভেঙে গেল ওর। দুহাতে চোখ কষলে ঘুম চারানো কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁচা ঘুম থেকে ডাকলেন কেন? উঠে পড়ো, খুব জরুরি কাজ আছে। এত রাতে আপনার আবার কিসের কাজ? আর আমি এখন আর কিছু করতে পারবো না, খুব ঘুম পাচ্ছে আমার। যা বলার সকালে বলবেন। আমি হাতে একটু পানি নিয়ে ফুলের মুখে ছুঁড়ে মারলাম। এবার ফুলের সাংঘাতিক রাগ হলো, চিৎকার করে বলল, ওহ, কি সমস্যা আপনার? সারাদিন জ্বালিয়েও আশ মিটেনি আপনার, যে রাতেও আমাকে নিস্তার দিচ্ছেন না। শালটা গায়ে জড়িয়ে নাও, এক জায়গায় যাব। কোথায় যাব এত রাতে? আগে চলো না, দেখতে তো পাবে। এত রাতে আমি কোথাও যাব না। আমি বলছি না, যেতেই হবে। এটা বলে আমি একরকম জোর করে ফুলকে বাইরে নিয়ে এলাম। বাইরে আসতেই ফুলের খুব বিরক্ত লাগা শুরু করলো। একে তো কাঁচা ঘুম থেকে টেনে তুললাম, তার উপর বাইরে এত ঠান্ডা। ফুলকে নিয়ে আমাদের বাড়ির সামনে পুকুরের পাড়ের দিকে যেতে লাগলাম। ফুল ভাবলো, এই লোকটা এত রাতে আমাকে নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছে কেন? আমাকে আবার ঠান্ডা পানিতে চুবাবে না তো? কি ব্যাপার, আমাকে নিয়ে এখানে আসলেন কেন এত রাতে? ওদিকে তাকাও। পুকুরের দিকে তাকাতেই ফুলের চোখ দুটো চকচক করে উঠল। পুকুরের উপর ভরা জ্যোৎস্নাময় চাঁদটার প্রতিবিম্ব ঝলমল করছে। সেই আলোয় পুকুরের শাপলা ফুলগুলো যেন আরো আকর্ষণীয় মনে হচ্ছে। চারপাশে ছোট জোনাকি পোকারা উড়ে বেড়াচ্ছে। পুকুরের চারপাশে হাসনা হেনার ঘ্রাণে পরিবেশ যেন আরো মোহময় হয়ে উঠেছে। ফুলের মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছে। পুকুর ঘাটটাও খুব সুন্দর করে বাঁধানো। ঘাটের চারপাশে ঘুরিয়ে বেঞ্চ বসানো আছে। ফুল অবাক চোখে এই সুন্দর পরিবেশ দেখছে, আর আমি ফুলকে দেখছি মুগ্ধ চোখে। চাঁদের আলোয় অপরূপা লাগছে ফুলকে। সাথে ফুলের ঠোঁটের কোণের অবাক হওয়া মিষ্টি হাসিতে যেন আমার নেশা লেগে যাচ্ছে। কি ম্যাডাম, কেমন লাগছে? অসম্ভব সুন্দর, যা বর্ণনা করার কোনো ভাষা আমার জানা নেই। আমি আগে কখনো এত সুন্দর দৃশ্য দেখিনি। এটাই তো গ্রামের শান্তি, যা শহরে নেই। আমি সাথে করে ছোট একটা ফ্লাক্স আর দুটো মগ এনেছিলাম। ছোট একটা ব্যাগে ছিল বলে ফুল এতক্ষণ খেয়াল করেনি। বেঞ্চে বসে ফ্লাক্স থেকে মগে চা ঢেলে ফুলের দিকে এগিয়ে দিলাম। এগুলো আবার কখন আনলেন? এরকম 4 দিন রাতে আমি, বাবা আর মা মিলে এখানে বসে চা খাই আর গল্প করি। এই জায়গাটা আমাদের 3 জনেরই খুব পছন্দ। আজকে এত সুন্দর চাঁদ উঠেছে, তাই তোমাকে নিয়ে এলাম। নাও, চাটা খেয়ে দেখো, আমার স্পেশাল চা। ফুলের মনটা বেশ ভালো হয়ে গেল। গ্রামে যে এত সুন্দর, গ্রামে যে এত মনোমুগ্ধকর পরিবেশ থাকতে পারে ভাবতেই পারিনিও। বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে ঘরে চলে আসলাম।
পরদিন ফুলকে ঘরের রান্নাঘরে রান্নার অনুমতি দিলাম। ফুলকে প্রথমে মাটির চুলায় রান্না করিয়েছিলাম, কারণ ফুল যাতে বুঝতে পারে গ্যাসের চুলায় রান্না কত শান্তির, নয়তো গ্যাসের চুলার তাপই ফুলের কাছে অসহ্য লাগতো। ফুল আর আম্বিয়া চাচি ঘরের রান্নাঘরে কাজ করছিল। আম্বিয়া চাচি মাছ করতেছিল, ফুল চুলায় ভাত বসিয়ে একটু ঘরে গিয়েছিল। এর ভেতর ভাত উতলে ভাতের মার নিচে পড়তে লাগলো। আম্বিয়া চাচি জোরে বৌমা বলে ডাক দিলেন। সে উঠে চুলা কমাতেও পারছিল না, কারণ তার হাতে মাছের ময়লা লেগেছিল। ফুল দৌড়ে এসে চুলা কমিয়ে যে ঘুরে হাঁটতে লাগলো, অমনি ফুলের পড়া ভাতের মারে পা পিছলে পড়ে যাচ্ছিল। আম্বিয়া চাচি বৌমা বলে ফুলকে গিয়ে জাপটে ধরলো, নয়তো ফুল বটির উপরেই হয়তো পড়তো। চাচি ফুলকে ধরার পরে হাতের মাছের ময়লা ফুলের গায়ে লেগে গেল। সাথে সাথে ফুল হুঙ্কার দিয়ে চাচিকে ধাক্কা দিল একটা। অসভ্য ছোট লোক কোথাকার! ওই ময়লা হাতে আমাকে ধরার সাহস কি করে হয় তোমার? সামান্য কাজের লোক হয়ে আমাকে জড়িয়ে ধরো তুমি, তাও ওই নোংরা হাতে। ঘাড় ধরে বের করে দেবো তোমাদের। চেনো আমাকে? আম্বিয়া চাচি হতবাক হয়ে গেল ফুলের কথা শুনে। সে ফুলকে বাঁচালো, আর ফুল তাকে এত কথা শোনাচ্ছে। এ বাড়িতে এত বছর কাজ করে তার পরিবার কখনো এমন কথা শোনেনি। তারা কাজের লোক, আজ ফুলের মুখে এই কথা শুনে চোখ ফেটে পানি বের হচ্ছে। আম্বিয়া চাচির চিৎকার শুনে রান্নাঘরে দৌড়ে এসে ফুলের এইসব কথা শুনে সাংঘাতিক মেজাজ খারাপ হলো আমার। আমি বেশ রাগের সাথেই, ফুল কি বলছে এসব? আপনি এসেছেন, দেখুন না, এই ছোট লোক কাজের বুয়াটা আমার সারা শরীরটাই নোংরা করে দিল। আমি রাগী গলায় বললাম, ক্ষমা চাও, চাচির কাছে ক্ষমা চাও। মানে হচ্ছে তুমি তোমার মায়ের বয়সী একজনের সাথে মারাত্মক বেয়াদবি করেছ, তাই ক্ষমা চাও ওনার কাছে। কি বলছেন কি আপনি? একটা সামান্য কাজের লোকের কাছে আমি ক্ষমা চাইবো? উনি কাজের লোক না বড় লোক সেটা পরের কথা। আগের কথা হলো উনি আমার বয়োজ্যেষ্ঠ, তার সাথে তুমি এই ব্যবহার করতে পারো না। তার উপর আম্বিয়া চাচিকে আমরা আমাদের ঘরের মানুষই মনে করি, কখনো কাজের লোকের চোখে দেখিনি, তাই ক্ষমা তোমার চাইতেই হবে। থাক না বাবা, তুমি বৌমারে আর কিছু কইও না, বাচ্চা মানুষ বোঝে নাই। তাছাড়া ময়লা হাতে ধরছি তো, তাই রাগ হয়েছে, ওর কোনো দোষ নাই বাপ। একটা কাজের লোককে আপনারা মাথায় উঠাতে পারেন, আমি এইসব ছোট লোকগুলোকে মাথায় তুলে নাচতে পারবো না। এটা বলে ফুল রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি খপ করে ওর হাত টেনে ধরলাম। ক্ষমা না চেয়ে এখান থেকে এক পাও নড়তে পারবে না তুমি। ফুল অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। বাবা ছায়রা দাও বৌমারে, আমার লাইগা নিজেকে মধ্যে ঝামেলা করো না, আমি হহন যাই। চাচি তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, বেয়াদবি যখন করেছে ক্ষমা তো ওকে চাইতেই হবে। আপনি যত কথাই বলুন না কেন, এই থার্ড ক্লাস মহিলার সামনে আমি মাথা নত করব না, কিছুতেই না। দুই গালে দুটা চর বসিয়ে দিলাম। ফুল গালে হাত দিয়ে বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম, থাপ্পড়ের ভূত কথাই মানে না। ক্ষমা চাও চাচির কাছে, ক্ষমা চাও বলছি। আমাকে ক্ষমা করে দিও। এটা বলেই এক দৌড়ে রুমে চলে আসলো ফুল। আর আগে থরথর করে কাঁপছে ও ভাবতেই পারছে না একটা সামান্য কাজের লোকের জন্য আমি ওর গায়ে হাত তুলব। মনে মনে বলল, এত বড় অপমান আমি এত সহজে হজম করব না পরশ সাহেব, এই অপমানের দাম আপনাকে দিতেই হবে। মাথাটা এখনো গরম হয়ে আছে। ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে গিয়ে বসলাম কিছুক্ষণ। হঠাৎ কিছু একটা ভেবে বাজার থেকে বেশ বড় সড়ো একটা রুই মাছ কিনে আনলাম। বাসায় এসে দেখলাম ফুল রুমে খাটের ওপর হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে। এই যে ফুল বেবি, বসে বসে ঝিমোচ্ছেন যে? বলি রান্না বান্না কি এমনি এমনি হয়ে যাবে? ফুল কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে বসলো। কি ব্যাপার, আমার কথা কানে যাচ্ছে না? ভাত রান্না করা আছে আর ফ্রিজে কালকের মুরগির গোস্ত আছে, তা দিয়েই আজ চালিয়ে নিন। হা 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 হা, কত সুন্দর কথা। শোনো, আমি কোনো বাসি খাবার চালিয়ে নিতে পারবো না। একটা রুই মাছ এনেছি, যাও কেটে কুটে ভুনা করো। আপনি পেয়েছেনটা কি? আমাকে জব্দ করবেন তো ভালো কথা, করুন, কিন্তু একেবারেই কি সব জ্বালা দেবেন আমায়? জীবনে যা চিন্তা করিনি সেসব কাজ আমার করতে হচ্ছে। একটু আগে আমার সাথে এমন ব্যবহার করে আমার গায়ে হাত তুললেন, এখন আবার আমাকে হুকুম করছেন, মাছ কাটতে বলছেন। তোমার সাথে শক্ত ব্যবহার করেছি, গায়ে হাত তুলেছি, তার জন্য আমি দায়ী নই, তুমি দায়ী। তুমি আমাকে বাধ্য করেছ এমন করতে।
এখন যাও, যা বলছি তাই করো। আমি পারবো না মাছ কাটতে। আপনি যদি এই জন্য আমাকে থাপ্পড় মারতে চান তো মারতে পারেন, কিন্তু আমি মাছ কাটতে পারবো না। তুমিও নাকি উল্টাপাল্টা ভাবনা চিন্তা করো। তোমাকে যদি থাপ্পড় মেরে ঠিক করতে হয় তো 24 ঘন্টায় 48টা থাপ্পড় খাবে। ফুলের অঙ্গে কি আর এত আঘাত সইবে বলো? তাই তোমার জন্য অন্য ব্যবস্থা আছে। মানে কি বলতে চান আপনি? একটু দাঁড়াও ফুল বিবি, আমি পাশের রুম থেকে একটা বড় কাচের বয়ম নিয়ে এলাম। বয়মটা দেখে ফুলের কলিজা পানি শুকিয়ে গেল, কারণ বয়মের ভিতর বড় সাইজের একটা ব্যাঙ ছিল। এত বড় ব্যাঙ ফুল আগে কখনো দেখেনি। ও মা গো, এটা কি? এটাকে এখানে এনেছেন কেন? আমি ব্যাংক দেখে ভয় পাই। প্লিজ এটাকে নিয়ে যান প্লিজ, আমার খুব ভয় লাগছে। প্লিজ সরান এটা প্লিজ। আমি ফুলের দিকে আগাতে আগাতে, কি বলছো? এটাকে সরাবো কেন? এখন তোমার হাত পা বেঁধে তোমার পেটের ওপর এটা বসিয়ে রাখবো। দেখুন, আমি সত্যি সত্যি ব্যাংক দেখে ভয় পাই। কি বলছেন এসব? দেখুন, এমন করলে আমি কিন্তু ফুপিকে সব বলে দেব। আপনি আমাকে একা পেয়ে এসব করতে পারেন না। আচ্ছা, মাকে সব বলো, আমার সমস্যা নেই, কিন্তু তার আগে ব্যাংকটার সাথে তোমার বন্ধুত্ব করিয়ে দিই। বলেই বয়ামের ঢাকনায় হাত দিতে লাগলাম, আর ফুলও চিৎকার করতে লাগলো। না প্লিজ, ওটা খুলবেন না প্লিজ। তাহলে বলো, মাছ কাটবে? আমার সব কথা শুনবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ওটাকে আমার সামনে থেকে সরান প্লিজ। আমি অন্য রুমে বয়ামটা রেখে আসলাম। যাও, কাজে লেগে পড়ো। কিন্তু কিভাবে মাছ কাটতে হয় আমি তো জানি না। সেটা তোমার মতো অকর্মা ঢেকির জানার কথাও নয়। তুমি রান্না করে যাও, আমি জলিকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে দেখিয়ে দেবে। মনে রেখো, ও শুধু তোমায় বলে দেবে কিভাবে কি করতে হবে। সব কাজ তুমি নিজের হাতে করবে। আমি জলিকে ডাকতে গেলাম, আর ফুল ফোপাতে ফোপাতে রান্নাঘরে গেল। রান্নাঘরে এসে ফুল তো অবাক। এত বড় মাছ, জীবনে যে একটা ছোট পুঁটি মাছেরও হাত দেয়নি, তার তো এটা দেখে ঘাবড়াবারই কথা। এর মধ্যেই জুলি এসে পড়লো একটা বড় আঁশবাটি নিয়ে। এসে দাঁড়িয়ে থেকে ফুলকে নির্দেশনা দিতে লাগলো মাছ কাটার জন্য। আমার হুকুম, জুলি মাছে হাত দিতে পারবে না। মাছটা দু হাতে নিয়ে কাঁচা মাছের গন্ধে ফুলের অবস্থা খারাপ হয়ে গেল। মাছ কাটা শুরু করতেই মাছের রক্ত আর ময়লা ফুলের হাতে লাগতেই সারা গা ঘিন ঘিন করে উঠল ওর। খুব কান্না পাচ্ছে ফুলের। মনে মনে ভাবলো, আমার একটা ভুলের জন্য বাবা আমাকে এত বড় শাস্তি দিল, এমন একটা লোকের হাতে আমায় তুলে দিল। ছাড়বো না আমি ওই পরশের বাচ্চা পরশকে। একটা সুযোগ পাই এই লোকটাকে আমার জীবন থেকে দূর করে দেব। ফুল এইসব ভাবছিল আর অন্য মনস্ক হয়ে মাছ বটির উপর জোরে চাপ দিল। সাথে সাথেই আ ভাবি, হাই হাই, হে কি সর্বনাশ হইল! ভাইজান, ও ভাইজান, তাড়াতাড়ি আসেন, ভাবির হাত কেটে গেছে। ওদের চিৎকার শুনে আমি দৌড়ে রান্নাঘরে এসে দেখি ফুলের ডান হাতের বড় আঙ্গুলটা খুব গভীরভাবে কেটে গিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বুঝতে পারলাম এত বড় মাছ কাটতে গিয়েই আঙ্গুল কেটেছে ফুলের। আমার মাথা খারাপ হয়ে গেল তা দেখে। তাড়াতাড়ি গিয়ে ফুলের হাতটা ধরলাম। জুলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা, দৌড়ে গিয়ে বরফ আর ফার্স্ট এইড বক্স নিয়ে আয়, যা। জুলি দৌড়ে এসব নিয়ে আসলো। ফুল তো কেঁদে যাচ্ছে ব্যথায়। আমি আর জুলি ওকে ধরে উঠিয়ে কোনো রকম হাত ধুয়ে ঘরে নিয়ে এসে ক্ষতস্থানে বরফ লাগিয়ে দিচ্ছি। ব্যথায় ফুল আমাকে খামচে ধরল। এই তো ফুল, আরেকটু সহ্য করো, বরফটা না লাগলে রক্তপাত থামবে না, আরেকটু প্লিজ। ফুলের আঙ্গুলটা খুব গভীরভাবেই কেটেছে। মাছ কাটার আঁশবটি বলে কথা। আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ভাবছি যে জীবনে কোনোদিন ছোট চাকু বা বটিতে কাজ করেনি, তাকে প্রথমেই এত বড় মাছ এত বড় বটিতে কাটতে দেওয়া আমার একদমই উচিত হয়নি। ফুল তো এত কথার মাঝেও বেশ অবাক হলো। ভাবছি কি হলো আবার লোকটার, আমাকে নিয়ে এত অস্থির হচ্ছে কেন? সারাক্ষণ তো আমাকে জব্দ করার উপায় খুঁজে। মনে হয় তার জন্যই আমার এই অবস্থা। তো তাই আলগা পিরিত দেখাতে আসছে। ফুলের আঙ্গুলে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে ফুলকে শুয়ে থাকতে বললাম। বাইরে এসে আম্বিয়া চাচি আর জুরিকে বলল তাড়াতাড়ি রান্না করে দিতে। দুপুরের খাবারটা আমি নিজ হাতে ফুলকে খাইয়ে দিলাম। ফুল রাগ দেখাতে গিয়েও পারল না। একে তো পেটে ক্ষুধা, তার উপর হাতে ব্যথা, তাই বাধ্য হয়েই আমার হাতে খেতে হলো তাকে। পরের দিন সকাল থেকে শুয়ে বসে আছে ফুল।
আমি সকালেই বেরিয়ে গিয়েছিলাম একটা কাজ আছে বলে। ফুল মাঝে মাঝে একটু টিভি দেখছে, ভালো লাগছে না একদম, ওর খুব বোরিং লাগছে সবকিছু। ফুলের হাতে ব্যথা বলে আমি ওকে কাজ করতে নিষেধ করে গিয়েছিলাম। আম্বিয়া চাচি এসে রান্না করে দিয়ে গেছে। জুলি ঘরের সব কাজ সেরে রেখেছে। দুপুরে এসে ফুলকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। ফুল প্রয়োজন ছাড়া আমার সাথে তেমন কথা বলে না। বিকেলে ফুল বোরকাটা পরে নাও, এক জায়গায় যাব। আমি কোথাও যাব না। এই, তোমাকে কি না রোগে পেয়েছে? যাই বলি তাতেই বলো না। আচ্ছা, আমার সাথে না বলে পারবে জানো, তবুও বারবার বলো কেন বলো তো? বেশি কথা না বলে রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, নয়তো ব্যাঙের সাথে বন্ধুত্ব করিয়ে দেব। যাচ্ছি, পেয়েছেন তো ওই একটা জিনিস, ফুপি আসুক না একবার, সব বলবো আমি। এই বলে ফুল রেডি হতে চলে গেল। আমি আর ফুল বেরিয়ে পড়লাম। আমি বাড়ির বাইরে এসে একটা ভ্যান ঠিক করলাম। এ কি, আপনি গাড়ি থাকতে ভ্যান নিচ্ছেন কেন? গ্রামের মেঠোপথে ভ্যানে চড়েই মজা, বুঝলে? কখনো তো চড়নি, আজকে ভ্যানে চড়েই দেখো। ফুল ঠুট বেঁকিয়ে উঠে পড়ল। এই প্রথম ফুল ভ্যানে চড়ছে। প্রথমে বিরক্ত লাগলেও কিছুক্ষণ যাওয়ার পরে ভালোই লাগছিল তার। চারপাশে দেখতে লাগলো ফুল। পরন্ত বিকেলবেলা রাস্তার দুপাশে বিশাল বিশাল তাল গাছ, চারপাশে শুধু সবুজের সমারোহ। বিশাল বিশাল ধান ক্ষেত চোখে পড়ছে ফুলের। পাকা ধানের গাছগুলো বাতাসে নড়ছে। স্কুলের মাঠে ছেলেপেলেরা খেলাধুলা করছে। দূরে বকের শাড়ি উড়ে যাচ্ছে। অন্যরকম এক সৌন্দর্যের সাথে পরিচিত হচ্ছে ফুল। ফুলের খুব ভালো লাগছে এভাবে ভ্যানে ঘুরতে। তবে ফুল হয়তো মনে মনে ভাবছে, পাশে এই হিটলারটা না থাকলে আরো বেশি ভালো লাগতো। কি ম্যাডাম, কেমন লাগছে? খুব সুন্দর না আমাদের গ্রামটা? ভালো। ব্যাস, শুধু ভালো? আমার তো মনে হয় আমাদের গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। সবার কাছেই নিজের ভালো লাগার জিনিস অন্য সবার থেকে সুন্দরই মনে হয়। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। ফুলের দিকে একটু ঝুঁকে আস্তে আস্তে বললাম, এই জন্যে তো আমার কাছে আমার বউটাকে অন্য সবার চেয়ে বেশি সুন্দরী লাগে। ফুল হঠাৎ এমন কথায় বেশ লজ্জা পেয়ে গেল, তাই আমার দিকে আর না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে ভ্যান এসে নদীর পাড়ে থামলো। ফুল, ভ্যান থেকে নেমে এসো। ফুল ভ্যান থেকে নেমে এসে বলল, আমাকে এখানে আনলেন কেন? চলো আমার সাথে। ফুলের হাত ধরে ওকে নদীর একদম পাড়ের কাছে নিয়ে আসলাম। ফুল, ওদিকে দেখো। ফুল তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। নদীর পাড়ের একপাশে অপূর্ব সুন্দর সরিষা ক্ষেত। এত বড় আর সুন্দর সরিষা ক্ষেত ফুল আগে কখনো দেখেনি। শীতকালের শান্ত নদী, উড়ে যাওয়ার বকের শাড়ি, এত সুন্দর ক্ষেত দেখে ফুলের মনটা নিমেষেই ভালো হয়ে গেল। দুজন নদীর পাড় ঘেঁষে কিছুক্ষণ হাঁটলাম। সন্ধ্যা হয়ে আসতে নদীর পাড়ের চারপাশটা সূর্যের লাল আভায় ভরে উঠেছে। মাথার উপর পাখিরা সারি বেঁধে তাদের নিরের উদ্দেশ্যে উড়ে চলছে। ফুল বলছে, আজ এখানে না আসলে জানতেই পারতাম না গ্রাম এত সুন্দর হয়। মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে বাসায় ফিরে এলাম। ফেরার সময় নদীর পাড়ের ছোট্ট বাজার থেকে গরম গরম জিলাপি আর আলুর চপ কিনে এনেছিলাম। নামাজ পড়ে দুজনে এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তা করলাম। ফুল অনেক মজা করে খেলো। প্রথম তো খেতেই চাচ্ছিল না, গ্রাম্য সস্তা খাবার বলে। পরে আমার ধমকে খেলো, জিলাপি আলুর চপও খেলো। ও তো অবাক, এই পাড়াগাঁয়ের জিনিস এত মজা হয় কিভাবে। দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। বাবা মাও ফিরে এসেছেন। এই কয়দিনে ফুল বেশ কিছু রান্না শিখে ফেলেছে আমার ভয়ে। ওর হাতে ব্যথা ছিল বলে 3 দিন রান্না থেকে ছুটি পেয়েছিল ঠিকই, কিন্তু তারপরে ওকে আবার রান্না করতে হয়েছে। অবশ্য কাটাকুটি আর বাটাবাটি আম্বিয়া চাচি আর জুলি করেছে। ফুল শুধু খুন্তি নাড়িয়ে রান্না করেছে ওদের কাছ থেকে শুনে শুনে। আসলে আমি চেয়েছিলাম ফুলকে ঘরের কাজে একটু একটু করে অভ্যস্ত করতে, কিন্তু বাবা মার সামনে সেটা সহজে সম্ভব হতো না, কারণ মা তো আদরের ঠেলায় কোনো কাজেই হাত দিতে দিত না। তাই একটা বাহানা দেখিয়ে এই বিয়ের অনুষ্ঠানে নিজে না গিয়ে বাবা মাকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই 15 দিনে ফুলকে একটু হলেও সোজা করতে পেরেছি। অবশ্য শুধু শাসনই করেছি তা নয়, বউকে নিয়ে ইচ্ছামতো যখন যেখানে খুশি গিয়েছি। বাবা মা থাকলে এতবার বের হতে তো লজ্জা লাগতো। আমি আসলে ফুলকে খুব ভালোবাসি, তাই তো এত শাসন করলেও
এখনো ফুলের ওপর স্বামীর অধিকার ফলাতে যায়নি, কারণ আমি জানি ফুলের মনে জায়গা তৈরি করতে, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক তৈরি হতে এখনো অনেকটা সময় দরকার। আর সেই সময়টা আমি ফুলকে দেব। ফুলকে অহংকারী আর অকর্মণ্য থেকে সংসারী করে তোলার দায়িত্ব আমার। মামা অনেক ভরসা নিয়ে ফুলের দায়িত্ব আমার কাঁধে দিয়েছে। শুধু দায়িত্বই নয়, নিজের ভালোবাসার জন্য ফুলের মন মানসিকতা বদলাতে চাই। বাবা মা আসার পরে আমার ভয়ে বাধ্য হয়ে ফুলকে মায়ের সাথে রান্নাঘরে কাজ করতে হতো। মা কোনো ভারী বা শক্ত কাজে ফুলকে হাতও দিত না। ফুল শুধু খুন্তি নাড়িয়ে রান্না করে আর তিনি দেখিয়ে দেন। ফুল আমার কথা শুনলেও আমার জন্য নিজের মনে অনেক অনেক রাগ পুষে রেখেছে। ও শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। আমার মা ফুলের মন ভালো রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। ফুলের সাথে গল্প করেন, লুডো খেলেন, রাত্রবেলায় উঠানে সবাই মিলে চা খান, গল্প করেন। কিন্তু ফুল সবাইকে আপন করে নেয়ার কোনো চেষ্টাই করে না। ওর শুধুই মনে হয় ছোট্ট একটা অন্যায় করেছিলাম বলে বাবা আমাকে এত বড় শাস্তি দিল। এই বিবাহিত জীবনটা আমার কাছে যাবজ্জীবন কারাদণ্ড মনে হচ্ছে। তোমরা আমাকে যতই আদর ভালোবাসা দাও না কেন, আমি তোমাদের কোনো দিন আপন করে নিতে পারবো না। একটা কথা ফুল কিছুতেই বুঝতে পারে না, আমি ওকে ওর বাবার বাড়িতে কেন নিতে চাই না। মামা মামি মাঝে মধ্যে আসেন, কিন্তু ফুল ওর মায়ের সাথে মন খুলে কথা বলতে পারে না। সেই সুযোগটাই আমি তাকে দেই না। ফুলের বাবা মা সকালে এসে বিকেলে চলে যান। ওনারা একটা দিনও থাকেন না যে ফুল একটু মন খুলে কথা বলবে ওর মায়ের সাথে। 3 মাস পর আমার চাপের ঠেলায় ফুল এখন পাকা না হলেও আধা পাকা গিন্নি, বেশ ভালো রাখতে পারে। ঘরের কাজকর্ম মোটামুটি শিখে গিয়েছে। মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে দুবার ভাবে, কারণ মানুষের সামনে আর ফুল অপমানিত হতে চায় না। সেদিনের সেই অপমান ফুল আজও মনে পুষে রেখেছে। ভাবছি ফুলের মনটা পাল্টাচ্ছে। এবার ফুলকে আপন করে নিতে হবে, এবার ফুলকে আপন করে নিতে পারবো। কিন্তু আমি চিন্তা করতে পারিনি ফুলের মনে আমার জন্য কতটা রাগ জমে আছে। কাল আমার চাচাতো ভাইয়ের বিয়ে। আজ ছোটখাটো করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। আমি আর বাবা সকাল থেকেই বিয়ের আয়োজনে ব্যস্ত। ফুলও মায়ের সাথে বিয়ে বাড়িতে যাবে, তাই তৈরি হচ্ছে। খুব বিরক্ত লাগছে ফুলের ওই গ্রাম্য বিয়ে। গ্রাম্য মহিলাদের কথাবার্তা একদম সহ্য হয় না ওর। তবু না যেয়ে তো আর পারবে না। সমাজ রক্ষা ছাড়াও আমার ভয় তো আছেই। ফুল একটা বাসন্তী রঙের টাঙ্গাইল শাড়ি পরলো, সাথে কিছু হালকা গয়না আর খুব হালকা মেকআপ করে নিল। ব্যাস, এতেই ওকে অপূর্ব সুন্দর লাগছিল। মা তো ফুলকে দেখে ফুলের কানের পেছনে কাজলের টিপ লাগিয়ে দিলেন যাতে নজর না লাগে। বিয়েবাড়িতে চলে এলো ওরা। শাড়ি পরে বারবার মাথার ঘুমটা ঠিক করতে করতে, আশেপাশের এক গাদা মুরব্বীদের সালাম করতে করতে আর বিভিন্ন মহিলাদের ওকে নিয়ে হাসাহাসি দেখতে দেখতে ফুলের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। আর নিতে পারছে না ও। দাঁতে দাঁত চেপে মার সাথে এক কোনায় বসে আছে ও। কাজের ফাঁকে হঠাৎই ফুলের দিকে চোখ পড়লো। মুগ্ধ হয়ে গেলাম ফুলকে দেখে। মনে মনে বললাম, কি মায়াবী লাগছে আমার ফুল বেবিকে। কবে যে একটু বুঝবে পাগলিটা আমার। এর মাঝেই বাবার ডাক দেওয়াতে ওখান থেকে চলে গেলাম। মা ফুলকে একটু বসতে বলে অন্যদিকে গেল। ফুল একা বসে আছে। বন্ধুরা, দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।